আমি এটা ঠিক করতে পারি। তেলের কালি এবং গ্রিজে মাখা ছেলেটি বিলাসবহুল গাড়ির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। কোটিপতি ব্যক্তিটি নিষ্ঠুরভাবে হেসে উঠল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছেলেটি এমন কিছু করতে যাচ্ছিল যা কেউ কল্পনাও করেনি এবং যা সবকিছু চুপ করিয়ে দিত। দিল্লির কনট প্লেসের ব্যস্ত রাস্তায় রোলস রয়েস ফ্যান্টামের ইঞ্জিন ধোঁয়ার সাথে ফেটে গেল, যার ফলে ৫ কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে গেল। রাজেশ শর্মা স্টিয়ারিং হুইলে এত জোরে ঘুষি মারলেন যে তার আঙুলে পড়া সোনার আংটিটি আমদানিকৃত চামড়ার কাভারে আঁচড় কেটে দিল। এই গাড়ির দাম ছিল কোটি টাকা, আর এখন এটি দিনের আলোয় আবর্জনার মতো দাঁড়িয়েছিল, যা সবার সামনে তার অসহায়ত্বকে প্রকাশ করে দিচ্ছিল। এমন হতে পারে না, তিনি বিড়বিড় করে বললেন। এয়ার কন্ডিশনিং তখনও চলছিল, তবুও তার কপাল থেকে ঘাম ঝরছিল। তার চারপাশে চালকরা নিষ্ঠুরভাবে হর্ন বাজাচ্ছিল, কেউ কেউ জানালা দিয়ে গালিগালাজ করছিল। রাজেশ এই ধরনের ব্যবহারে অভ্যস্ত ছিলেন না। তিনি শর্মা মোটরসের মালিক ছিলেন, যা দেশের অন্যতম বৃহত্তম বিলাসবহুল গাড়ি কোম্পানি ছিল, এবং এখন তার নিজের গাড়ি শত শত মানুষের সামনে তাকে ধোঁকা দিচ্ছিল। তিনি নিজের সেলফোন তুলে অফিসিয়াল ডিলারশিপকে ডায়াল করলেন। আমার এখনই একটা টোয়িং ভ্যান চাই, আমার ফ্যান্টম কনট প্লেসে দাঁড়িয়ে গেছে। স্যার, আমাদের বিশেষজ্ঞ টোয়িং ভ্যানটি ব্যস্ত আছে, আসতে ২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। অপারেটরটি বিরক্তিকর পেশাদার শান্ত গলায় জবাব দিল। ২ ঘন্টা? তুমি কি পাগল? আমি এখানে ২ ঘন্টা পর্যন্ত অপমানিত হতে পারবো না। আমি দুঃখিত স্যার, কিন্তু এটাই আনুমানিক সময়। রাজেশ তার মুখের উপর ফোন কেটে দিলেন। রাগ তার ভেতরে ফুটছিল। তিনি রিয়ারভিউ মিররে দেখলেন এবং গাড়ির লাইন বাড়তে দেখলেন। মানুষ সেলফোনে ভিডিও করছিল। এটা খবর হবে, মিম তৈরি হবে, মজা ওড়ানো হবে। মহান রাজেশ শর্মা, বিলাসবহুল গাড়ির বিশেষজ্ঞ, তার নিজের গাড়ি রাস্তায় খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই জানালায় টোকা পড়ল। রাজেশ চিৎকার করার জন্য তৈরি হয়েছিলেন, কিন্তু যখন তিনি প্রায় ১২ বছরের একটি ছেলেকে দেখলেন যে গ্রিজে মাখামাখি হয়েছিল, তখন তিনি থেমে গেলেন। ছেলেটি একটি পুরনো এবং ছেঁড়া টি শার্ট পরেছিল। তার অগোছালো চুলগুলো তার খয়েরি চোখের ওপর পড়ছিল, যা তাকে এক অদ্ভুত তীব্রতার সাথে দেখছিল। আপনার কি সাহায্য লাগবে স্যার? ছেলেটি সরু কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করল। রাজেশ জানালাটি সামান্য খুললেন, যাতে তিনি জবাব দিতে পারেন। এখান থেকে যাও বাচ্চা, আমি ভিক্ষা দেই না। আমি ভিক্ষা চাইছি না স্যার, আমি গাড়িটি সারাতে সাহায্য করতে চাইছি। রাজেশের মুখ থেকে যে হাসিটি বেরোল তা ছিল নিষ্ঠুর এবং তীব্র। সাহায্য? তুমি একটা নোংরা বাচ্চা একটা রোলস রয়েস ফ্যান্টমকে সাহায্য করতে চাও? অর্জুন কুমার বিচলিত হল না, সে এই ধরনের প্রতিক্রিয়ায় অভ্যস্ত ছিল। আমি জানি কি হচ্ছে। ইঞ্জিন থামার আগের শব্দ আর এই ধোঁয়া থেকে বোঝা যাচ্ছে এটা কুলিং সিস্টেমের ওভারহিটিংয়ের ব্যাপার। সম্ভবত ওয়াটার পাম্প জ্যাম হয়ে গেছে। রাজেশ হাসা বন্ধ করলেন। এই বাচ্চাটি এটা কি করে জানল? শোনো বাচ্চা, তিনি দরজা খুলে গাড়ি থেকে নামতে নামতে বললেন। তার উচ্চতা ছিল 1.85 মিটার, যা অর্জুনের উচ্চতার প্রায় দ্বিগুণ। আমি জানি না তুমি কি খেলা খেলছ, কিন্তু এই গাড়িটি তোমার বাড়ির থেকেও দামি। আমি তোমাকে এতে একটা নোংরা হাতও লাগাতে দেব না। তাহলে কি আপনি টোয়িং ভ্যান আসা পর্যন্ত এখানেই থাকতে পছন্দ করবেন? অর্জুন গাড়ির লম্বা লাইনের দিকে ইশারা করে জিজ্ঞেস করল। কারণ আমি যতদূর দেখছি এতে অনেক সময় লাগবে। রাজেশ চারদিকে তাকালেন। মানুষ আগে থেকেই নিজের গাড়ি থেকে বেরিয়ে অভিযোগ করছিল, কেউ কেউ ভিডিও করার জন্য কাছে আসছিল। এটা একটা গণতামাশায় পরিণত হচ্ছিল। আমার বাবা ওখানে কাজ করেন। অর্জুন কয়েক মিটার দূরে একটি ছোট এবং নোংরা গ্যারেজের দিকে ইশারা করল। আমরা বছরের পর বছর ধরে গাড়ি মেরামত করছি। আমি কি অন্তত একবার নজর দিতে পারি? তোমার বাবা? রাজেশ আবার হাসলেন। ওই পেছনের গলির গ্যারেজ। তোমরা কি ঠিক করো? মারুতি স্যান্ট্রো? এটা একটা রোলস রয়েস বাচ্চা, তোমার এর জটিলতা সম্পর্কে কোনো ধারণাই নেই। সেই মুহূর্তে স্যুট পরা ৩ ব্যক্তি কাছে এলেন। তারা রাজেশের বন্ধু ছিলেন, যারা পেছনের গাড়িতেই ছিলেন এবং পুরো দৃশ্যটি দেখেছিলেন। রাজেশ, কি হচ্ছে? বিক্রম সিং পরিস্থিতির ওপর না হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। ফ্যান্টম খারাপ হয়ে গেছে, রাজেশ লজ্জিত হয়ে জবাব দিলেন। আর এই বাচ্চাটি? অন্য বন্ধুটি অর্জুনকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণাভরে দেখে জিজ্ঞেস করল। এ বলছে যে এটা ঠিক করতে পারে, রাজেশ বললেন, এবং ৩ জন মিলে জোরে হেসে উঠলেন। ও, এটা আমাকে দেখতেই হবে। বিক্রম ভিডিও করার জন্য নিজের সেলফোন বের করলেন। ৩য় শ্রেণীর গ্যারেজের বাচ্চা বিলাসবহুল গাড়ির বিশেষজ্ঞের রোলস রয়েসের মেরামত করবে। নিজের মজা ওড়ান, অর্জুন বলল। তার গলা তখনও শান্ত ছিল, কিন্তু তাতে চ্যালেঞ্জের ছোঁয়া ছিল। কিন্তু যদি আমি এটা ঠিক করে দেই, তবে আপনি আমাকে কত টাকা দেবেন? রাজেশ ছেলেটিকে আশ্চর্য এবং আমোদের মিশ্রণে দেখলেন। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছ?
আমি একটা সেবা দিচ্ছি, প্রতিটি সেবার একটি মূল্য থাকে। ঠিক আছে, রাজেশ নিজের হাত ভাঁজ করে বললেন, যদি তুমি 12 বছরের একটা বাচ্চা এই কোটি টাকার গাড়িকে আবার চালাতে সফল হও, তবে আমি তোমাকে 25,000 টাকা দেব। বন্ধুরা আরও জোরে হাসতে শুরু করল। 25,000? রাজেশ, তুমি পাগল হয়ে গেছ। শান্ত হও, এটা সফল হবে না, কিন্তু একে চেষ্টা করতে দেখা মজার হবে। অর্জুন কোনো ভাবাবেগ দেখাল না। 35,000। কি? রাজেশ প্রায় থমকে গেলেন। 35,000। এটা কাজের মূল্য, এবং এখন আমাকে যে জনসম্মুখে অপমান সহ্য করতে হচ্ছে তার সঠিক দাম। রাজেশ তার বন্ধুদের দেখলেন, যারা সবকিছু রেকর্ড করছিল এবং হাসছিল। এটা আগে থেকেই তাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে বাচ্চা, 35,000। কিন্তু যখন তুমি ব্যর্থ হবে, তখন তুমি আমার গাড়ি 1 মাসের জন্য বিনামূল্যে পরিষ্কার করবে। মঞ্জুর। অর্জুন তার গ্রিজ মাখা হাত বাড়াল। মঞ্জুর রজুর হাত থেকে ঘৃণার সাথে দেখলেন, কিন্তু তবু হাত মেলালেন, শুধু তামাশা জারি রাখার জন্য। তুমি তোমার তামাশা শুরু করতে পারো, তিনি ব্যঙ্গাত্মকভাবে ঝুঁকে বললেন। অর্জুন সময় নষ্ট করল না। সে গ্যারেজ পর্যন্ত দৌড়ে গেল এবং একটি টুলবক্স নিয়ে ফিরল, যা তার থেকেও বড় মনে হচ্ছিল। সে সেটিকে রোলস রয়েসের পাশে মাটিকে রাখল এবং হুডটি এত সহজে খুলল যে রাজেশও অবাক হয়ে গেলেন। সে সত্যিই এটা করতে যাচ্ছে। বিক্রম প্রতিটি নড়াচড়া রেকর্ড করতে করতে বিড়বিড় করে বললেন। অর্জুন ইঞ্জিনের মধ্যে এমনভাবে টুকে গেল যেন তার প্রতিটি যন্ত্রাংশ মুখস্থ। তার ছোট হাতগুলো সার্জিক্যাল নিখুঁততার সাথে চলল। হোস পাইপ ডিসকানেক্ট করল, কানেকশন চেক করল, কম্পোনেন্ট পরীক্ষা করল। কোনো দ্বিধা ছিল না, কোনো ভুল চাল ছিল না। এই তো। সে কয়েক মিনিট পর একটি নির্দিষ্ট যন্ত্রাংশের দিকে ইশারা করে বলল, ওয়াটার পাম্প জ্যাম হয়ে গেছে, যেমনটা আমি বলেছিলাম ঠিক তেমনটাই। রাজেশ অবিশ্বাসে কাছে এলেন। সে সত্যিই সমস্যার সঠিক রোগ নির্ণয় করেছিল। রোগ নির্ণয় করা সহজ। তিনি পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে বললেন, ঠিক করা অন্য গল্প। দেখতে থাকুন। অর্জুন শুধু জবাব দিল। পরের 15 মিনিটে যা হলো তা সবাইকে চুপ করিয়ে দিল। অর্জুন অবিশ্বাস্য গতিতে ওয়াটার পাম্পটি আলাদা করল, যন্ত্রাংশগুলো পরিষ্কার করল, গ্যারেজ থেকে আনা একটি অংশ বদলে দিল এবং একটি ঘড়ি নির্মাতার নিখুঁততার সাথে সবকিছু আবার জুড়ে দিল। তার আঙুলগুলো এত দ্রুত চলছিল যে সেগুলোকে লক্ষ্য করাও মুশকিল ছিল। এটা অসম্ভব, বিক্রম হাসা বন্ধ করে বিড়বিড় করে বললেন। ও একটা বাচ্চা, কিন্তু একটা বাচ্চা যে জানে সে কি করছে। অন্য বন্ধুটি সততার সাথে প্রভাবিত হয়ে বলল। রাজেশ কিছু বললেন না, শুধু দেখছিলেন। বুকে কিছু একটা অদ্ভুত অনুভব করছিলেন। এটা প্রশংসা ছিল না, তিনি এটা স্বীকার করতে চাইছিলেন না। এটা এক ধরনের বিভ্রান্তি ছিল। এই বাচ্চাটি এত কিছু কি করে জানতে পারে? হয়ে গেছে, অর্জুন হুড বন্ধ করতে করতে এবং তার হাত একটি পুরনো কাপড় দিয়ে মুছতে মুছতে বলল। আপনি এটা চালু করতে পারেন। আমি এটা চালু করতে পারি, রাজেশ অবিশ্বাসে পুনরাবৃত্তি করলেন। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে? গাড়ি চালু করুন রাজেশ, বিক্রম বলল। দেখা যাক বাচ্চাটি জাদুকর নাকি জোচ্চর। রাজেশ ধুকপুক করা হৃদয়ে গাড়িতে বসলেন। তিনি জানতেন না তিনি কি চাইছিলেন, গাড়ি চলুক নাকি না চলুক। তিনি চাবি ঘোরালেন এবং রোলস রয়েস ফ্যান্টমের ইঞ্জিন নিখুঁতভাবে গর্জে উঠল, নরম এবং শক্তিশালী, যেন সে কারখানা থেকে এইমাত্র বেরিয়ে এলো। সেখানে যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা ছিল পূর্ণাঙ্গ। এমনকি যারা হর্ন বাজাচ্ছিল তারাও থেমে গেল, যা তারা দেখল তা বোঝার জন্য। না, এটা সম্ভব নয়, রাজেশ বিড়বিড় করে বললেন, ড্যাশবোর্ড দেখে যারা সিস্টেমকে পুরোপুরি কাজ করতে দেখাচ্ছিল। অর্জুন তার টুলবক্স বন্ধ করল। 35,000, যেমন কথা হয়েছিল। রাজেশ গাড়ি থেকে নামলেন। তার মস্তিষ্ক তখনও যা ঘটল তা বোঝার চেষ্টা করছিল। বন্ধুরা হতবাক হয়েছিল, সেলফোনগুলো তখনও রেকর্ডিং করছিল। কিভাবে তুমি এটা করতে শিখলে? রাজেশ জিজ্ঞেস করলেন, এবং প্রথমবার তার গলায় কোনো বিদ্রুপ ছিল না। আমার বাবা আমাকে শিখিয়েছেন, অর্জুন জবাব দিল। আমি তার সাথে 7 বছর বয়স থেকে কাজ করছি। আমি 200রও বেশি গাড়ি মেরামত করেছি। তোমার বয়স কি 12 বছর? আর আপনার বয়স কত? 40-50? আর আপনি নিজের গাড়ির সমস্যার কারণও জানেন না, স্রেফ চশমা পরে দাঁড়িয়ে আছেন। এই জবাবটি একটি চড়ের মতো লাগল। বন্ধুরা হাসল, কিন্তু এইবার অর্জুনের ওপর নয়, রাজেশের ওপর। বাচ্চাটিকে টাকা দাও রাজেশ, বিক্রম বলল। সে এটা অর্জন করেছে। রাজেশ তার ওয়ালেট বের করলেন। তখনও তিনি চমকেছিলেন। তিনি 500 টাকার 70টি নোট গুনলেন এবং অর্জুনকে দিয়ে দিলেন, যে টাকাগুলো নিল এবং সবার সামনে আবার গুনল। ব্যবসার জন্য ধন্যবাদ স্যার, সে টাকাগুলো পকেটে রাখতে রাখতে বলল। দাঁড়াও, রাজেশ ছেলেটির হাত ধরলেন। তুমি রোলস রয়েস সম্পর্কে কোথায় শিখলে? এই গাড়িগুলোতে জটিল সিস্টেম আর অত্যাধুনিক প্রযুক্তি থাকে। আমি পড়ে শিখেছি, আমার কাছে বাড়িতে সব টেকনিক্যাল ম্যানুয়াল আছে। আমার বাবা সবসময় বলেন যে জ্ঞান কখনো বোঝা হয় না। রোলস রয়েস, ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটি, যতগুলো আমি ইন্টারনেটে পাই।
আমি স্কুলের পর প্রতিদিন পড়াশোনা করি। রাজেশ সেই গ্রিজে মাখা ছেলেটিকে দেখলেন যে 15 মিনিটে একটি সমস্যার সমাধান করে 35,000 টাকা কামিয়ে নিল, যা সারাতে ডিলারশিপের কয়েক ঘণ্টা লাগত, এবং তিনি এমন কিছু অনুভব করলেন যা দীর্ঘ সময় ধরে করেননি। নম্রতা। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। অর্জুন কুমার। রাজেশ পুনরাবৃত্তি করলেন, অর্জুন কুমার, তুমি আজ আমাকে মুগ্ধ করেছ। ধন্যবাদ স্যার। অর্জুন তার টুলবক্স তুলল এবং গ্যারেজের দিকে ফিরে চলতে শুরু করল। রাজেশ তাকে যেতে দেখলেন। এটা অনুভব করলেন যে সেদিন কিছু একটা বদলে গিয়েছিল। তাকে একটি বাচ্চা হারিয়ে দিয়েছিল, জনসমক্ষে অপমানিত করেছিল, কিন্তু অদ্ভুতভাবে তার রাগ হল না। রাজেশ, বিক্রম তাকে ডাকল, আমি যা দেখলাম তা কি তুমিও দেখলে? আমি 12 বছরের একটি বাচ্চাকে 15 মিনিটের রোলস রয়েস মেরামত করতে দেখলাম। না, বিক্রম নিজের সেলফোন দেখালো। আমি এটা স্ক্রিনে দেখলাম। তার রেকর্ড করা ভিডিওটি ইতিমধ্যেই 10 লাখ বার দেখা হয়ে গেছে এবং এটি দ্রুত শেয়ার করা হচ্ছে। মানুষ রাজেশের ওপর হাসছে না, তারা অর্জুনের ওপর মুগ্ধ। বাচ্চাটি ভাইরাল হয়ে গেছে। বিক্রম বলল, কমেন্টগুলো দেখো। রাজেশ কিছু কমেন্ট পড়লেন। এই বাচ্চাটি একজন জিনিয়াস, আমি একে দিয়ে নিজের গাড়ি ঠিক করাতে চাই। প্রতিভার কোনো বয়স হয় না। কোটিপতিকে নিজের অহংকার গিলতে হলো। রাজেশ নিজের চোখ বন্ধ করলেন। সেই দিনটি অপমানের হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে তার মনে হলো তিনি গুরুত্বপূর্ণ কিছু শিখেছেন। চলো যাই, তিনি রোলস রয়েসে বসতে বসতে বললেন, যা এখন পুরোপুরি কাজ করছিল। আমাকে কাজ করতে হবে। কিন্তু যখন তারা অফিসে ফিরছিলেন, তিনি সেই বাচ্চা অর্জুন কুমারের কথা ভাবা বন্ধ করতে পারছিলেন না। এমন একটি নাম যা তিনি সহজে ভুলবেন না। রাজেশ জানতেন না যে এই সাক্ষাৎটি কেবল শুরু ছিল। নিয়তি তাদের জীবনকে এমনভাবে জুড়তে যাচ্ছিল যা তাদের কেউ কল্পনাও করেনি। অর্জুন 35,000 টাকা পকেটে নিয়ে গ্যারেজে প্রবেশ করল। উত্তেজনায় তার বুক তখনও দ্রুত ধরভর করছিল। অনিল কুমার, তার বাবা, একটি পুরনো মারুতি সুইফটের নিচে ছিলেন। কেবল তার পা দেখা যাচ্ছিল। গ্যারেজের সেই ছোট এবং ঘিঞ্জি জায়গায় যন্ত্রপাতির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। বাবা, আপনি বিশ্বাস করবেন না কি হয়েছে? অর্জুন টাকাগুলো পকেট থেকে বের করে বলল। অনিল গাড়ির নিচ থেকে বেরিয়ে এলেন। তার মুখ সেই বলিরেখায় ভরা ছিল, যা সারা জীবনের কঠিন পরিশ্রমের পরিচয় দিচ্ছিল। তার বয়স 42 বছর হলেও তাকে 10 বছরের বড় লাগছিল। তিনি নিজের হাত কাপড়ে মুছলেন এবং নিজের ছেলেকে সেই ক্লান্ত কিন্তু ভালোবাসা ভরা চোখে দেখলেন। এখন তুমি কি করেছ? তিনি জিজ্ঞেস করলেন। বাবা, আমি রাস্তায় একটি রোলস রয়েস ফ্যান্টামের মেরামত করেছি এবং এটা জিতেছি। অর্জুন টাকাগুলো দেখালো। নোটগুলো তখনও নতুন এবং টাটকা গন্ধযুক্ত ছিল। অনিল পুরোপুরি অবিশ্বাসে তার দিকে তাকালেন। 35,000? অর্জুন, তুমি এই টাকা কোথায় পেলে? আমি কসম খাচ্ছি বাবা, গ্যারেজের সামনে একটি রোলস রয়েস খারাপ হয়ে গিয়েছিল। মালিক এক অহংকারী লোক ছিল যে আমার উপর হাসল। সে বাজি ধরল যে আমি এটা ঠিক করতে পারব না। আমি 15 মিনিটে ওটা ঠিক করে দিয়েছি। অনিল টাকাগুলো নিলেন। নোটগুলোকে এমনভাবে গুনছিলেন যেন সেগুলো যে কোনো সময় গায়েব হয়ে যাবে। বেটা, এটা 4 মাসের ভাড়া। এটা টেবিলে খাবারের নিশ্চয়তা। এটা এই কথার প্রমাণ যে তুমি আমাকে ভালো করে শিখিয়েছ। আমি আপনার থেকেই শিখেছি বাবা। অর্জুন হেসে শেষ করল। অনিলের চোখে জল এসে গেল। তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। এক গভীর বিষণ্ণতার সাথে অপরিসীম গর্ব অনুভব করলেন। অর্জুন প্রতিভাবান এবং সক্ষম ছিল, এমন কিছু করতে সক্ষম যা তিনি নিজে কোনোদিন করতে পারবেন না। কিন্তু সে সব একটি পাড়ার গ্যারেজে পুরনো গাড়ির সামান্য মেরামত করে নষ্ট হচ্ছিল। তুমি এর থেকে ভালো কিছুর যোগ্য অর্জুন, অনিল বললেন। তার গলা ধরে এলো। তুমি একটি ভালো স্কুলে পড়ার, আসল শিক্ষকদের কাছে পড়ার যোগ্য। এই নোংরা গ্যারেজে থেকো না। বাবা, এমন বলবেন না। আপনি আমাকে সবকিছু শিখিয়েছেন। আপনিই সবথেকে ভালো শিক্ষক যা আমি পেতে পারতাম। কিন্তু আমি তোমাকে সেটা দিতে পারছি না যা তোমার দরকার। আমি বেসরকারি স্কুল, টেকনিক্যাল কোর্স বা বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে পারব না। আমরা সেটা অর্জন করব বাবা। এই টাকা দিয়ে আমরা সঞ্চয় শুরু করতে পারি। অনিল নিজের চোখ মুছে মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ, আমরা সঞ্চয় করব। আমরা এই টাকার সদ্ব্যবহার করব। তাদের কারোরই জানা ছিল না যে সেই মুহূর্তে রাজেশ শর্মা নিজের আলিশান অফিসে অর্জুনের রোলস রয়েস মেরামতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখছিলেন। এটি ইতিমধ্যে 5 লাখ বার দেখা হয়ে গিয়েছিল এবং দ্রুত বাড়ছিল। এটা অবিশ্বাস্য। প্রিয়া শর্মা সেলফোন হাতে নিয়ে বাবার অফিসে প্রবেশ করতে করতে বলল। 17 বছর বয়সে সে সবকিছুই ছিল যা রাজেশ এক মেয়ের থেকে আশা করতেন, একজন বুদ্ধিমান, সুন্দরী এবং শিক্ষিত মেয়ে। কিন্তু ইদানিং সে তার বাবার মূল্যবোধ নিয়ে একের পর এক প্রশ্ন তুলছিল।
বাবা, আপনি ভিডিওটি দেখেছেন? এটি ইতিমধ্যে 10 লাখের বেশিবার দেখা হয়ে গেছে। আমি দেখেছি। রাজেশ নিজের ডেস্কে কাগজপত্র সরাতে সরাতে রুক্ষ গলায় জবাব দিলেন। আর আপনার কি এটা অবিশ্বাস্য মনে হচ্ছে না? 12 বছরের একটি বাচ্চা রোলস রয়েস মেরামত করছে? আমার মনে হয় সে কপাল জোরে সফল হয়েছে। সে হয়তো আগে অন্য কোনো গাড়িতেই এই সমস্যা দেখে থাকবে। কপাল বাবা, সে কেবল শব্দ শুনে সমস্যার রোগ নির্ণয় করল। এটা খাঁটি প্রতিভা। রাজেশ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এটা স্বীকার করতে চাইছিলেন না, কিন্তু তার মেয়ে ঠিকই বলছিল। সেই বাচ্চাটির মধ্যে বিশেষ কিছু ছিল, এমন কিছু যা তার নিজের কাছেও ছিল না, সমস্ত সম্পত্তি থাকা সত্ত্বেও। তুমি কি চাও যে আমি কি করি প্রিয়া? আমি কি তাকে একটা ট্রফি দেব? আমি চাই আপনি প্রতিভাকে চিনতে শিখুন। সেই বাচ্চাটি আপনার জন্য কাজ করতে পারত, শিখতে পারত এবং বড় হতে পারত। সে 12 বছরের একটা বাচ্চা। শ্রম আইন আছে প্রিয়া। আমি স্রেফ একটা বাচ্চাকে চাকরি দিতে পারি না, কিন্তু আপনি সাহায্য তো করতে পারেন। আপনি একটি কোর্স বা ভালো স্কুলের খরচ দিতে পারেন। আর আমি সেটা কেন করব? প্রিয়া তার বাবাকে হতাশার সাথে দেখল। কারণ আপনার কাছে জীবন বদলে দেওয়ার শক্তি আছে, কারণ আপনার কাছে এত টাকা আছে যে আপনার অভাব অনুভবই হবে না, কারণ এটা সঠিক হবে। রাজেশ চুপ করে রইলেন। তার মেয়ের সবসময় সঠিক জায়গায় আঘাত করার এক বিরক্তিকর অভ্যাস ছিল। আমি এ নিয়ে ভাবনা চিন্তা করব, তিনি শেষ পর্যন্ত বললেন। খুব বেশি দেরি করবেন না, এমন সুযোগ অপেক্ষা করে না। প্রিয়া অফিস থেকে বেরিয়ে গেল। রাজেশকে তার ভাবনার সাথে একা রেখে দিল। তিনি আবার ভিডিওটি দেখলেন, প্রতিটি খুঁটিনাটি লক্ষ্য করলেন। অর্জুনের চলার ধরন, তার আত্মবিশ্বাস, নিখুঁত কাজ। এটা কপাল ছিল না, এটা বছর বছরের অভ্যাস, পড়াশোনা এবং নিষ্ঠা ছিল। আর তারপর তিনি এমন কিছু দেখলেন যা আগে দেখেননি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কয়েক সেকেন্ডের জন্য সেই গ্যারেজটি দেখা গেল যেখান থেকে অর্জুন যন্ত্রপাতি এনেছিল। এটি একটি অত্যন্ত ছোট অ্যাগা ছিল, যাতে পুরনো যন্ত্রপাতি আর নোনা ধরা দেয়াল ছিল। কিন্তু দরজার ওপর একটি বোর্ড লাগানো ছিল, কুমার গ্যারেজ, সাধারণ মেকানিক্স। কুমার গ্যারেজ, রাজেশ বিড়বিড় করলেন। তাহলে বাবা সত্যিই মেকানিক। তিনি নিজের সেলফোন তুলে তার ব্যক্তিগত সহায়ককে ফোন করলেন। রাহুল, আমাকে একটি মেকানিক গ্যারেজ সম্পর্কে জানতে হবে। কুমার গ্যারেজ, কনাট প্লেসের কাছে, যেখানে আজ আমার গাড়ি খারাপ হয়েছিল। আমি সবকিছু জানতে চাই। এটা কতদিন ধরে বাজারে আছে, আর্থিক অবস্থা, মালিকের ইতিহাস। কাল সকালের মধ্যে আমার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চাই। জি স্যার। রাজেশ ফোন কেটে দিলেন এবং আবার ভিডিওটি দেখলেন। এখন পর্যন্ত এটি প্রায় 15 লাখ বার দেখা হয়ে গিয়েছিল। মানুষ এখন এটি শেয়ার করছিল, কমেন্ট করছিল। অর্জুন কুমার কয়েক ঘন্টার মধ্যে একটি ছোট ইন্টারনেট সেলিব্রিটিতে পরিণত হয়েছিল। সেই রাতে অনিল এবং অর্জুন যে সাধারণ বাড়িতে থাকত, সেখানে তারা ডিম দিয়ে ভাত খাচ্ছিল। তখনই অর্জুনের সেলফোন অনবরত বাজতে শুরু করল। কি হচ্ছে? অনিল চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। অর্জুন সেলফোন নিল এবং তার চোখ কপালে উঠল। বাবা, আজকের ভিডিওটি 10 লাখ বার দেখা হয়ে গেছে। 10 লাখ? কিভাবে? মানুষ এটা শেয়ার করছে, কমেন্টগুলো দেখুন। অনিল কিছু কমেন্ট পড়লেন অবিশ্বাসে। এই বাচ্চাতেই অনেক ডিগ্রিধারী মেকানিকের চেয়েও বেশি দক্ষ। কেউ এই বাচ্চাকে কাজে নিক, এর আগে যে অন্য দেশ একে ছিনিয়ে নেয়। ভারত সবসময় প্রতিভা নষ্ট করে। আমি আমার গাড়ি কেবল ওর থেকেই ঠিক করাতে চাই। বেটা, এটা তো গুরুতর ব্যাপার। মানুষ তোমাকে চিনতে পারছে, কিন্তু এটা ভালো, এটা গ্যারেজে আরও গ্রাহক নিয়ে আসবে। অনিল জবাব দিতেই যাচ্ছিলেন যে দরজায় কড়া নাড়ার শব্দ হল। রাত 10টা বেজে গিয়েছিল। তিনি সাবধানে দরজা খুলতে গেলেন এবং দেখলেন মাইক্রোফোন হাতে এক ভদ্রমহিলা এবং তার পেছনে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে। শুভ সন্ধ্যা, আমি নিউজ থেকে মীরা কাপুর বলছি। আমরা অর্জুন কুমারের খোঁজ করছি, সেই বাচ্চাটি যে আজ রোলস রয়েস মেরামত করেছিল। অনিল স্তম্ভিত হয়ে গেলেন। জি, কিন্তু আপনারা কিভাবে জানলেন যে আমরা এখানে থাকি? ভিডিওটি ভাইরাল স্যার। আমরা খোঁজ নিয়ে গ্যারেজটি খুঁজে পাই এবং প্রতিবেশীরা আমাদের আপনার বাড়ির ঠিকানা দিল। আমরা কি অর্জুনের সাথে একটি সাক্ষাৎকার নিতে পারি? আমি জানি না, ও নাবালক। বাবা ঠিক আছে। অর্জুন বাবার পেছন থেকে এলো। আমি কথা বলতে চাই। রিপোর্টার হাসলেন। খুব ভালো, এটা এখানেই দরজার কাছে হতে পারে। তারা ক্যামেরা চালু করল এবং মীরা শুরু করলেন। আমি এখানে অর্জুন কুমারের সাথে আছি, সেই 12 বছরের বাচ্চা যে আজ কনট প্লেসের রোলস রয়েস ফ্যান্টাম মেরামত করে ভাইরাল হয়ে গেছে। অর্জুন, তুমি এটা করতে কিভাবে শিখলে? অর্জুন স্বাভাবিকভাবে ক্যামেরার দিকে তাকালো। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শেখাচ্ছেন। তিনি সব গাড়ির জন্য সেরা মেকানিক। অনিলের চোখে আবার জল এসে গেল। আর আপনি এত জটিল গাড়িতে কি করতে হবে তা কিভাবে জানলেন? আমি পড়াশোনা করি, টেকনিক্যাল ম্যানুয়াল পড়ি, ভিডিও দেখি, প্রতিদিন অভ্যাস করি। প্রতিটি গাড়ি একটি মেশিন, আর প্রতিটি মেশিনের একটা লজিক থাকে। শুধু এটা বোঝার প্রয়োজন যে যন্ত্রাংশগুলো একসাথে কিভাবে কাজ করে।
আপনি কি এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান? হ্যাঁ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। একদিন নিজের কোম্পানি খুলতে চাই, কিন্তু তার আগে আমাকে বাবাকে আমাদের গ্যারেজ বড় করতে সাহায্য করতে হবে। আর যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অর্জুন এক মুহূর্ত ভাবল। প্রতিভার সাথে টাকা বা দামি স্কুলের কোনো সম্পর্ক নেই, এর সম্পর্ক নিষ্ঠার সাথে। আমার বাবা আমাকে এটা শিখিয়েছেন। তার কাছে কোনোদিন খুব বেশি কিছু ছিল না, কিন্তু তার কাছে সবসময় জ্ঞান ছিল। সাক্ষাৎকারটি খুব ছোট ছিল, কিন্তু যখন এটি রাতের খবরে প্রচারিত হলো, এর আরও বড় প্রভাব পড়ল। মানুষ কেবল অর্জুনের ক্ষমতার প্রশংসাই করল না, বরং তার সফলতার গল্পের সাথে নিজেদেরও মেলাতে পারল। রাজেশ বাড়িতে সাক্ষাৎকারটি দেখলেন, নিজের বিশাল লিভিং রুমে একা। তিনি অর্জুনের প্রতিটি কথা শুনলেন। তিনি দেখলেন বাচ্চাটি তার বাবার সম্পর্কে কত ভালোবাসা আর সম্মানের সাথে কথা বলছে। তিনি নিজের বুকে কিছু একটা অদ্ভুত অনুভব করলেন, প্রশংসা এবং ঈর্ষার এক মিশ্রণ। তার নিজের ছেলে রোহান 5 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই সময় তার বয়স অর্জুনের মতোই ছিল। তারপর থেকে রাজেশ কাজে ডুবে গিয়েছিলেন, অর্থ সঞ্চয় করছিলেন, কিন্তু আবেগ হারিয়ে ফেলেছিলেন। প্রিয়াই তার বেঁচে থাকার সম্বল ছিল, কিন্তু তিনি জানতেন যে তার অহংকারী স্বভাবের কারণে তিনি তাকেও হারাচ্ছিলেন। বাবা, আপনি সাক্ষাৎকারটি দেখেছেন? প্রিয়া লিভিং রুমে প্রবেশ করল। আমি দেখেছি। আর আপনার কি ওকে সাহায্য করতে ইচ্ছে করছে না? রাজেশ অনেকক্ষণ চুপ করে রইলেন। তুমি কি চাও যে আমি কি করি প্রিয়া? আমি জানি না, কিন্তু আপনার কাছে সম্পদ, যোগাযোগ আর ক্ষমতা আছে। সেই বাচ্চাটি প্রতিভাবান। আপনারা একসাথে অনেক কিছু করতে পারেন। আমার কোনো পার্টনারের দরকার নেই, আর না কোনো 12 বছরের বাচ্চার। এটা আপনার দরকার হওয়ার ব্যাপার নয়, এটা ওর আপনার দরকার হওয়ার ব্যাপার। আর এটা সঠিক কাজ হবে। প্রিয়া তার বাবাকে দুঃখের সাথে দেখল, কারণ এই ঠান্ডা এবং হিসেবি মানুষ হওয়ার আগে আপনি একজন ভালো মানুষ ছিলেন। আপনার কি মনে আছে, যখন রোহান বেঁচে ছিল, আপনি বলতেন যে আপনি একটি উত্তরাধিকার রেখে যেতে চান, মানুষের জীবনে পরিবর্তন আনতে চান। মৃত ছেলের নাম রাজেশের কাছে একটি চরের মতো লাগল। রোহানকে নিয়ে কথা বলো না। যদি কথা বলতে হয় তবে বলুন। আপনার কি মনে হয় যে সে গর্ববোধ করবে আপনি যা হয়ে গেছেন তা দেখে? এমন একজন মানুষ যার কাছে সবকিছু আছে কিন্তু কিছু শেয়ার করে না। এখান থেকে যাও প্রিয়া, তোমার এগুলো শোনার দরকার নেই। সেই বাচ্চাটির বয়স ঠিক ততটাই, যতটা রোহান মারা যাওয়ার সময় ছিল। ওর কাছে প্রতিভা আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে। আপনি ওকে সেই ভবিষ্যতে পৌঁছাতে সাহায্য করতে পারেন। আমি তোমাকে বলেছি চলে যাও। রাজেশ সোফা থেকে উঠে চিৎকার করে বললেন। প্রিয়া পিছিয়ে গেল, চোখে জল। আপনি অসম্ভব, সে দৌড়ে বেরিয়ে যাওয়ার আগে বলল। রাজেশ আবার একা হয়ে গেলেন, রাগ আর ব্যথায় কাঁপতে কাঁপতে। প্রিয়া যখন এই বিষয়টি তুলত, তিনি পছন্দ করতেন না। নিজের হারিয়ে যাওয়া ছেলেকে মনে করতে তিনি চাইতেন না। কিন্তু সেই রাতে যখন তিনি ঘুমাতে গেলেন, তিনি রোহানকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে তার ছেলে বেঁচে ছিল, হাসছিল, খেলনা গাড়ি নিয়ে খেলছিল। আর তার পাশে অর্জুন ছিল, যে রোহানকে ছোট মেশিন ঠিক করতে শেখাচ্ছিল। বাবা, রোহান স্বপ্নে বলছিল, অর্জুন আমার বন্ধু, আপনি ওকে সাহায্য করবেন তো? রাজেশ ঘামতে ঘামতে জেগে উঠলেন। হৃৎপিণ্ড দ্রুত ধরভর করছিল। তখন ভোর 3টে বাজে। তিনি নিজের সেলফোন নিলেন এবং সেই রিপোর্টটি আবার পড়লেন যা রাহুল পাঠিয়েছিল। কুমার গ্যারেজ, 15 বছর আগে স্থাপিত। মালিক অনিল কুমার, 42 বছর, বিপত্নিক। স্ত্রী 3 বছর আগে মারা গেছেন। এক ছেলে অর্জুন কুমার, আর্থিক অবস্থা শোচনীয়। দোকানের ভাড়া বাকি, পুরনো যন্ত্রপাতি। পাড়ায় মেকানিক হিসেবে সততা আর ভালো কাজের জন্য সুনাম আছে। রাজেশ কিছুক্ষণ স্থির হয়ে ভাবলেন এবং তারপর একটি সিদ্ধান্ত নিলেন, যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। প্রতি মাসে রাজেশ একটি দামি রেস্তোরাঁয় একবারের খাবারে এর থেকেও বেশি খরচ করতেন, আর সেই লোকটি ওই সামান্য মূল্যে একজন জিনিয়াসকে বড় করছিল। তিনি নিজের সেলফোন নিলেন এবং রাহুলকে একটি বার্তা লিখলেন। আমি অনিল কুমারের সাথে আগামীকাল সকালে আমার কার্যালয়ে একটি বৈঠক নির্ধারণ করতে চাই। তিনি পাঠানোর আগে ইতস্তত করলেন। তিনি আসলে কি চাইছিলেন? তিনি এটা কেন করছিলেন? তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিলেন না, কিন্তু তবুও পাঠিয়ে দিলেন। রাহুল তৎক্ষণাৎ জবাব দিল, জি স্যার, পছন্দের সময় দুপুর। এবং রাহুল, স্যার অনুগ্রহ করে আমন্ত্রণ করার সময় বিনম্র থাকবেন। এটি একটি আদেশ নয়, একটি আমন্ত্রণ। বুঝতে পেরেছি স্যার। রাজেশ সেলফোন বন্ধ করে দিলেন
এবং ছাদের দিকে তাকালেন। তার মনে হল যে তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছিলেন যা সবকিছু বদলে দেবে। তিনি জানতেন না যে এটি ভালো না মন্দ, কিন্তু 5 বছরে প্রথমবার তার মনে হল যে তিনি কিছু সঠিক করছেন। পরের দিন সকালে অনিল একটি অজানা নম্বর থেকে ফোন পেলেন। নমস্তে শ্রীমান অনিল কুমার, শুভপ্রভাত। আমার নাম রাহুল মেহতা, আমি শ্রী রাজেশ শর্মার সহকারী। অনিল প্রায় ফোনটি ফেলে দিচ্ছিলেন। রাজেশ শর্মা, রোলস রয়েসের মালিক? একেবারে শ্রীমান, শর্মা আপনাকে আজ দুপুরে আমাদের কার্যালয়ে একটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে চাইছেন। এটা কি সম্ভব হবে? কি বিষয়ে বৈঠক? আপনার ছেলের সম্পর্কে স্যার, এবং সুযোগ সুবিধা সম্পর্কে। অনিল অর্জুনের দিকে তাকালেন, যে গ্যারেজের কোণে যন্ত্রপাতি গুছিয়ে রাখছিল। সুযোগ? হ্যাঁ স্যার, শর্মা অর্জুনের প্রতিভায় খুব মুগ্ধ হয়েছেন এবং কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চান। আমি কি আপনার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে পারি? অনিল জানতেন না যে তার বিশ্বাস করা উচিত কিনা, কিন্তু রাহুলের বিনম্র গলা তাকে রাজি করিয়ে দিল। ঠিক আছে, দুপুরবেলা। কোথায় যেতে হবে রাহুল সেই ঠিকানা দিলেন এবং অনিল কাঁপানো হাতে সেটি লিখে নিলেন। বাবা কে ছিল? অর্জুন ফোন কাটার পর জিজ্ঞেস করল। ওটি সেই রোলস রয়েসওয়ালা লোকটা ছিল। ও আমাদের সাথে কথা বলতে চায়। কি বিষয়ে? জানি না বেটা, কিন্তু আমার মনে হয় আমরা শীঘ্রই জানতে পারব। দুপুরে অনিল এবং অর্জুন দিল্লির সবথেকে বিলাসবহুল বাণিজ্যিক ভবনের সামনে ছিলেন। কাচের জানালা, দরজায় নিরাপত্তা কর্মী, পার্কিংয়ে দামি আমদানিকৃত গাড়ি। তারা নিজেদের সাধারণ জামাকাপড় এবং গ্রিজ মাখা হাতের সাথে পুরোপুরি বেমানান বোধ করছিল, যে গ্রিজ কোনো সাবান দিয়ে পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছিল না। বাবা, আমার ভয় লাগছে, অর্জুন ফিসফিস করে বলল। আমারও বেটা, কিন্তু আমরা ভেতরে যাব। নিরাপত্তা রক্ষী তাদের দরজায় থামাল। আমি কি আপনাদের সাহায্য করতে পারি? আমাদের শ্রী রাজেশ শর্মার সাথে বৈঠক আছে, অনিল আত্মবিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করে বললেন। রক্ষী একটি তালিকা পরীক্ষা করল এবং মাথা নাড়ল। 40 তলা, লিফট ডান দিকে। যখন তারা কাঁচের লিফটে করে ওপরে যাচ্ছিল, তখন অনিল এবং অর্জুন নিজেদের প্রতিচ্ছবি দেখল। দুজন সাধারণ মেহনতি মানুষ এমন এক জগতে যা তাদের জন্য তৈরি হয়নি। কিন্তু যখন দরজা খুলল, রাহুল তাদের একটি আন্তরিক হাসির সাথে স্বাগত জানাল। শ্রীমান অনিল, অর্জুন, স্বাগতম, দয়া করে আমার সাথে আসুন। তাদের শহরের মনোরম দৃশ্য দেখা যায় এমন একটি বৈঠক কক্ষে নিয়ে যাওয়া হল। রাজেশ জানালার বাইরে তাকিয়েছিলেন, তার পিঠ তাদের দিকে ছিল। শ্রীমান শর্মা, আপনার অতিথিরা এসে গেছেন, রাহুল বাইরে যাওয়ার আগে ঘোষণা করল। রাজেশ ধীরে ধীরে ঘুরলেন। প্রথমবার অনিল সেই লোকটিকে দেখলেন যে তার ছেলেকে অপমান করেছিল, কিন্তু তার চোখে এমন কিছু দেখলেন যা তিনি আশা করেননি। শ্রীমান অনিল, অর্জুন, আসার জন্য ধন্যবাদ। রাজেশ চেয়ারের দিকে ইশারা করে বললেন, দয়া করে বসুন, আমাদের অনেক কথা বলার আছে। এবং যখন তারা বসল, তাদের কেউ কল্পনাও করেনি যে এই কথাবার্তা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। বৈঠক কক্ষটি রাজেশের বসার আমন্ত্রণের পর ছেয়ে যাওয়া নিস্তব্ধতায় আরও বড় মনে হচ্ছিল। অনিল অর্জুনের জন্য একটি চেয়ার টানলেন এবং তারপর ছেলের পাশে বসলেন। তার ঘামে ভেজা হাত হাঁটুর ওপর ছিল। তারা কোনোদিন এত বিলাসবহুল জায়গা দেখেনি। মজবুত কাঠের টেবিল আলুর ছটায় চকচক করছিল। দেয়ালে লাগানো ছবিগুলোর দাম সম্ভবত পুরো গ্যারেজের থেকেও বেশি ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালার কাঁচ দিয়ে দিল্লি শহরের দৃশ্য ছিল দারুণ প্রভাবশালী। রাজেশ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন এবং দুজনের দিকে তাকিয়ে থাকলেন। বাবা এবং ছেলে আগের দিনে সেই একই সাধারণ পোশাক পরেছিল, পরিষ্কার কিন্তু সময় এবং কাজের চাপে ঘষে যাওয়া। দুজনের হাতেই গ্রিজের দাগ ছিল, যা কোনো সাবান সরাতে পারছিল না। যারা নিজেদের হাতে কাজ করে তাদের এগুলো স্থায়ী চিহ্ন। তারা সেই কার্যালয়ের সাথে পুরোপুরি বিপরীত ছিল। আপনারা কি জল, কফি বা জুস কিছু নেবেন? রাজেশ নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। জল হলেই ঠিক আছে, ধন্যবাদ, অনিল জবাব দিলেন। গলা তার প্রত্যাশার চেয়েও ধীর শোনাল। রাজেশ একটি ক্রিস্টাল জগ থেকে 3 গ্লাস জল ঢাললেন এবং শেষে তাদের সামনে বসলেন। অর্জুন প্রতিটি নড়াচড়া সেই সজাগ চোখে দেখছিল, যা কোনো খুঁটিনাটি ডিরিয়ে যেত না। ঠিক সেই মনোযোগ যা সে ইঞ্জিন এবং মেশিনের ওপর লাগাত। শ্রীমান অনিল, অর্জুন, রাজেশ টেবিলে হাত জোর করে শুরু করলেন। আমি আপনাদের এই কারণে ডেকেছি কারণ আমার কিছু কথা বলার আছে। প্রথমত, গতকালের ব্যাপারে। অনিল চেয়ারে সোজা হয়ে বসলেন। প্রয়োজন পড়লে নিজের ছেলেকে রক্ষা করার জন্য তৈরি ছিলেন। আমি অভদ্র আর অহংকারী ছিলাম,
আমি আপনার ছেলের সাথে এমন ব্যবহার করেছি যেন সে অক্ষম, অথচ বাস্তবে সে অসাধারণ প্রতিভাবান। রাজেশ থামলেন। তার অহংকারের জন্য এই কথাগুলো স্পষ্টতই দামি ছিল। আমি এখন আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাওয়ার বিষয়টি অনিলকে পুরোপুরি চমকে দিল। তিনি অনেক কিছু আশা করেছিলেন, হয়তো অর্জুনের অনুমতি ছাড়া গাড়ি ছোঁয়ার জন্য কোনো মামলা, হয়তো টাকা ফেরত দেওয়ার প্রস্তাব, এমনকি কোনো হুমকিও। কিন্তু রাজেশ শর্মার মতো মানুষের কাছ থেকে এক খাঁটি ক্ষমা তিনি আশা করেননি। শ্রীমান শর্মা, অনিল সাবধানে বললেন, আমার ছেলে সততার সাথে কাজ করেছে। আপনি ঠিক করা দাম মিটিয়েছেন। ক্ষমা চাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ আছে, রাজেশ জোর দিয়ে বললেন। আমি সেবার জন্য টাকা দিয়েছি, কিন্তু আমি অপমানের জন্য, হাসাহাসির জন্য বা ওর সাথে এমন ব্যবহার করার জন্য মূল্য দিইনি যেন ও শুধু একটি বাচ্চা এবং গরিব হওয়ার কারণে কম সক্ষম। গরিব শব্দটি ঘরে একটি গুলির মতো প্রতিধ্বনিত হল। অর্জুন তার চোখ নামিয়ে নিল এবং অনিলের রাগ হতে লাগল, কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। আমরা গরিব শ্রীমান শর্মা। অর্জুন হঠাৎ বলল, নিজের চোখ এমন এক মর্যাদার সাথে ওপরে তুলে যা রাজেশকেও আশ্চর্য করে দিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা মূর্খ। আমার বাবা আমাকে শিখিয়েছেন যে মর্যাদা অমূল্য, আর জ্ঞান অর্জন করার জন্য টাকার দরকার হয় না। রাজেশ হাসলেন, এক করুণ প্রায় বিষণ্ণ হাসি। তোমার বাবা ভালো শিখিয়েছেন। অনেক ধনী বাবাও তাদের বাচ্চাদের যা শেখাতে সফল হন না তার থেকেও ভালো। এক মুহূর্তের নিস্তব্ধতা ছিল, যেখানে তিনজনই, কারণ অর্জুন 12 বছর বয়সেও একজন প্রাপ্তবয়স্কের মতো ব্যবহার করছিল, একে অপরকে চোখে চোখ রেখে মেপে নিল। কিন্তু আমি আপনাদের কেবল ক্ষমা চাওয়ার জন্য এখানে ডাকিনি। রাজেশ টেবিলে থাকা একটি ফাইল খুলতে খুলতে এগিয়ে বললেন, আমি আপনার গ্যারেজ নিয়ে খোঁজ নিয়েছি। অনিল কিছুটা টেনশনে পড়ে গেলেন। খোঁজ নিয়েছেন? হ্যাঁ, আমি জানি যে আপনার যন্ত্রপাতির জন্য ধার আছে, ভাড়া 3 মাস বাকি আছে, যন্ত্রপাতি সব পুরনো এবং মাসিক আয় দিয়ে কোনো ক্রমে নুন ভাতের বিল মেটানো হয়। ওটা আপনার বিষয় নয়, অনিল বললেন। গলা এখন আরও কঠোর শোনাল। আমি জানি, আর সাধারণত এমন হয় না, কিন্তু আপনার ছেলের প্রতিভা দেখার পর, গতকাল রাতের সাক্ষাৎকার দেখার পর এবং আপনাদের একে অপরের সম্পর্কে ভালোবাসা ও সম্মানের সাথে কথা বলতে দেখার পর, রাজেশ গভীর শ্বাস নিয়ে থামলেন। আমার কাছে একটি প্রস্তাব আছে। কি ধরনের প্রস্তাব? অনিল সন্দেহের সাথে জিজ্ঞেস করলেন। রাজেশ ফাইল খুললেন এবং অনেকগুলো নথি বের করলেন। আমি আপনার গ্যারেজে বিনিয়োগ করতে চাই। আমি এটিকে আধুনিক করতে চাই, অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাজাতে চাই, বিলাসবহুল গাড়ির বিশেষজ্ঞ তৈরি করার একটি প্রশিক্ষণ কেন্দ্র বানাতে চাই। অনিলের মুখ হাঁ হয়ে গেল। বিনিয়োগ কেন? কারণ ভারত নষ্ট হওয়া প্রতিভায় ভরা। অর্জুনের মতো মানুষ যারা পৃথিবী বদলে দিতে পারে, কিন্তু এমন পরিস্থিতিতে আটকে আছে যা উন্নতির সুযোগ দেয় না। আমার কাছে টাকা আছে, আপনাদের কাছে প্রতিভা আছে। একসাথে মিলে আমরা অসাধারণ কিছু তৈরি করতে পারি। আর আপনি এতে কি পাবেন? অনিল তখনও সন্দেহের সাথে জিজ্ঞেস করলেন। তার অভিজ্ঞতায় ধনী মানুষরা বিনিময় ছাড়া কোনো কাজ করে না। মুনাফার অংশ, গ্যারেজের 30% আমার হবে, আপনার 70%, এবং কাজ চালানোর ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আমি শুধু টাকা বিনিয়োগ করব আর উচ্চস্তরের গ্রাহক নিয়ে আসব। অর্জুন তার বাবার অভিব্যক্তি পড়ার চেষ্টা করে তার দিকে তাকাল। অনিল তথ্যগুলো মেলাচ্ছিলেন, স্পষ্টতই সুযোগ এবং অবিশ্বাসের মধ্যে দ্বিধাবিভক্ত ছিলেন। আমরা কত বিনিয়োগের কথা বলছি? অনিল জিজ্ঞেস করলেন। শুরুতে 50 লাখ টাকা। রাজেশ শান্তভাবে জবাব দিলেন। অনিল প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। 50 লাখ টাকা তার সারা জীবনে দেখা মোট অর্থের থেকেও বেশি ছিল। 50 লাখ? তিনি তোতলাতে তোতলাতে বললেন। শুরু করার জন্য আধুনিক সরঞ্জাম, জায়গার সংস্কার, আপনার আর অর্জুনের জন্য বিশেষ প্রশিক্ষণ, মার্কেটিং এবং সরকারি শংসাপত্র। আমি কুমার গ্যারেজকে দিল্লি শহরে বিলাসবহুল গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য একটি মাইল ফলক হিসেবে বদলে দিতে চাই। কিন্তু শ্রীমান শর্মা, অর্জুন মাঝখানে বলল, আপনি এমনটা কেন করবেন? আপনি নিজেই তো কাল বলেছিলেন যে আমরা তৃতীয় শ্রেণীর গ্যারেজ। রাজেশ নিজের কথাতেই লজ্জিত হয়ে চোখ বন্ধ করলেন। আমি কাল ভয়ঙ্কর কথা বলেছি, এমন সব কথা যা শুনলে আমার ছেলে, আমার পরলোকগত ছেলে লজ্জিত হতো। আপনার ছেলে? অনিল ধীরে জিজ্ঞেস করলেন। রোহান 5 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। ওর বয়স 12 ছিল, অর্জুনেরই মতো। ঘরে এক পূর্ণ নিস্তব্ধতা ছেয়ে গেল। অনিলের মন ভার হয়ে এলো। তিনি জানতেন প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কি। তিনি 3 বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছিলেন। আমি খুব দুঃখিত, অনিল আন্তরিকভাবে বললেন। ধন্যবাদ। রাজেশ গভীর শ্বাস নিলেন। রোহানের গাড়ির খুব শখ ছিল। ও ঘণ্টার পর ঘণ্টা মেকানিকদের ভিডিও দেখত, খেলনা খুলে দেখত সেগুলো কিভাবে কাজ করে। ও বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল।
অর্জুনের গলা বুঝে এলো, ও ঠিক এটাই হতে চাইছিল। যখন আমি কাল আপনার ছেলেকে দেখলাম, রাজেশ বলে চললেন, তার গলা ধরে এলো। যখন আমি ওর কাজ করার ধরন দেখলাম, ওর চোখের সেই জেদ, নড়াচড়ার সেই নিখুঁত ভাব, আমি রোহানকে দেখলাম। আমি দেখলাম আমার ছেলে কি হতে পারত যদিও বড় হওয়ার সুযোগ পেত। রাজেশের চোখ দিয়ে জল পড়তে লাগল। এমন একজন মানুষ যিনি অনেক বছর ধরে কাঁদেননি, যিনি লোকসানের ব্যথার হাত থেকে বাঁচতে ঠান্ডা আর অহংকারের বর্ম বানিয়েছিলেন। তাই আমি বিনিয়োগ করতে চাই। তিনি লজ্জা না পেয়েই নিজের চোখ মুছতে মুছতে বললেন, আমি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু আমি অন্য এক পিতাকেকার ছেলেকে সেই সুযোগ দিতে সাহায্য করতে পারি, যা আমি আমার ছেলেকে কোনোদিন দিতে পারিনি। অনিলও এখন কাঁদছিলেন। 2 বিধবা পুরুষ, 2 পিতা, যারা হারানোর যন্ত্রণা জানতেন। একটি বিলাসবহুল ঘরে বসে তারা সেই ব্যথা ভাগ করে নিচ্ছিলেন, যা টাকা কোনোদিন ঠিক করতে পারে না। শ্রীমান শর্মা, অনিল বললেন, গলা কাঁপছিল, আমি জানি না কি বলবো। বলো যে তুমি রাজি, বলো যে তুমি আমাকে এটা করতে দেবে। আমার জন্য নয়, বরং অর্জুনের জন্য এবং ওর অসাধারণ প্রতিভার জন্য। অর্জুন তার বাবার দিকে তাকালো, তার সিদ্ধান্তের অপেক্ষায়। অনিল স্পষ্টভাবে নিজের মনের সাথে লড়াই করছিলেন। অহংকার বলছিল যে না করে দাও, দান নিও না, কিন্তু নিজের ছেলের জন্য ভালোবাসা বলছিল যে মেনে নাও, অর্জুনকে সেই সুযোগ দাও যারও যোগ্য। বাবা, অর্জুন ধীরে বলল, আপনার মনে আছে আপনি সবসময় কি বলেন, যে আমাদের অহংকারকে উন্নতির পথে বাধা হতে দেওয়া উচিত নয়? অনিল নিজের ছেলের দিকে তাকালেন এবং চোখের জলের মাঝেই হাসলেন। তুমি কবে এত বুদ্ধিমান হয়ে গেলে? আমি পৃথিবীর সবথেকে ভালো শিক্ষকের কাছে শিখেছি, অর্জুন বাবার হাত ধরে জবাব দিল। অনিল গভীর শ্বাস নিলেন এবং রাজেশের দিকে তাকালেন। আমাদের কিছু শর্ত আছে। অবশ্যই, কি সেগুলো? প্রথমত, আমার ছেলে পড়াশোনা চালিয়ে যাবে, স্কুল সবসময় গ্যারেজের আগে আসবে। আমি পুরোপুরি একমত, রাজেশ বললেন। আসলে আমি এটা চুক্তিতে যোগ করতে চাই। অর্জুন দিল্লির সেরা প্রাইভেট স্কুলগুলোর একটিতে পূর্ণ স্কলারশিপ পাবে। অনিলের চোখ ছানা বড়া হয়ে গেল। আপনি এটা করবেন? আমি করব। শিক্ষা ছাড়া প্রতিভা নষ্ট। অর্জুনের ব্যবহারিক দক্ষতাকে পূর্ণতা দেওয়ার জন্য একটি শক্তিশালী তাত্ত্বিক ভিত্তির প্রয়োজন। দ্বিতীয় শর্ত, অনিল বলে চললেন, আমরা গ্যারেজ চালানোর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখব। আপনি বিনিয়োগ করবেন, কিন্তু দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করবেন না। চমৎকার, আমি মেকানিক্স আপনাদের মতো বুঝি না, হস্তক্ষেপ করা আমার বোকামি হবে। তৃতীয় শর্ত, অনিল এখন আরও গম্ভীর হয়ে বললেন, যদি আপনি কোনোদিনও আমার ছেলের সাথে আবার অসম্মানজনক ব্যবহার করেন, তবে চুক্তি সেই মুহূর্তেই শেষ হয়ে যাবে। কত টাকা এতে জড়িয়ে আছে তাতে কিছু যায় আসে না। রাজেশ হাত বাড়ালেন, আমার কথা রইল। আর যদি আমি সেই কথা ভাঙি, তবে আপনি সবকিছু রেখে দিতে পারেন, গ্যারেজ, যন্ত্রপাতি, গ্রাহক, সবকিছু। অনিল তার হাত শক্ত করে মেলালেন। এটি অনুভব করলেন যে তিনি এমন এক চুক্তি করছেন যা সবকিছু বদলে দেবে। তাহলে কি আমাদের ডিল পাকা? রাজেশ জিজ্ঞেস করলেন। আমাদের ডিল পাকা, অনিল জবাব দিলেন। অর্জুন হাসল, সেই চওড়া এবং খাঁটি শিশুর হাসি, যা এখনও বিশ্বাস করত যে পৃথিবী ভালো হতে পারে। খুব ভালো, রাজেশ নথিগুলো নিতে নিতে বললেন। আমি আমার আইনজীবীকে চুক্তিপত্র তৈরি করতে বলবো। ইতিমধ্যে আমি চাই আপনারা সেই সমস্ত জিনিসের তালিকা বানান যা আপনাদের প্রয়োজন, যন্ত্রপাতি, মেশিন, সংস্কার। মূল্যের কোনো সীমা নেই। আমি যত দ্রুত সম্ভব শুরু করতে চাই। শ্রীমান শর্মা, অর্জুন বলল, আমি কি একটি প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনি বদলে গেলেন কেন? কাল আপনি অন্যরকম ছিলেন। রাজেশ করুণভাবে হাসলেন। আমার মেয়ে প্রিয়া কাল রাতে আমাকে কিছু বলেছে। ও বলেছে যে এই ঠান্ডা আর হিসেবি মানুষ হওয়ার আগে আমি একজন ভালো মানুষ ছিলাম। ও বলেছিল রোহান গর্ববোধ করবে। আর ও কি করবে? অর্জুন সেই নিষ্ঠুর সততার সাথে জিজ্ঞেস করল, যা কেবল বাচ্চাদের মধ্যে থাকে। আমি কাল যে মানুষটি ছিলাম তার ওপর নয়, কিন্তু আমি আজ যে মানুষটি হওয়ার চেষ্টা করছি তার ওপর। আমি আশা করি যে হ্যাঁ। সেই মুহূর্তে দরজা খুলল এবং প্রিয়া অনুমতি ছাড়াই ভেতরে এলো। 17 বছর বয়সে তার মধ্যেও তার বাবার মতোই জেদ ছিল, কিন্তু একটি মন ছিল যা এখনও জীবন থেকে কঠোর হয়নি। বাবা, আমি জানতে পারলাম আপনি এখানে ছিলেন এবং সে অনিল আর অর্জুনকে দেখে থেমে গেল। মাফ করবেন, আমি জানতাম না যে আপনি এখনও মিটিংয়ে আছেন। ঠিক আছে প্রিয়া, এসো, আমি তোমাকে আলাপ করাতে চাই। এই হলো অনিল কুমার আর তার ছেলে অর্জুন। প্রিয়া কাছে এলো এবং একটি খাঁটি হাসির সাথে দুজনের সাথেই হাত মেলালো। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে খুশি হলাম। আমি আপনার সবথেকে বড় ফ্যান অর্জুন। আমি ভিডিওটি প্রায় 20 বার দেখেছি। অর্জুন লাল হয়ে গেল। ধন্যবাদ। আপনি অবিশ্বাস্য। 12 বছর বয়সে এমন সব কাজ করা যা অভিজ্ঞ মেকানিকও পারে না। আপনি এসব কিভাবে শিখলেন? আমার বাবা আমাকে শিখিয়েছেন, অর্জুন জবাব দিল, সবসময় নিজের বাবাকে কৃতিত্ব দিয়ে। প্রিয়া সম্মানের সাথে অনিলের দিকে তাকালো। তাহলে আসল জিনিয়াস আপনি? অনিল লজ্জিত হয়ে মাথা নাড়লেন। না না, অর্জুনের মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে। আপনারা দুজনেই বিশেষ, প্রিয়া বলল। আর বাবা, আপনি কি সত্যিই ওদের গ্যারাজে বিনিয়োগ করতে যাচ্ছেন? আমি করব, রাজেশ জবাব দিলেন এবং তার গলায় গর্ব ছিল।
প্রিয়া তার বাবাকে জড়িয়ে ধরল, এমন কিছু যা সে অনেক মাস ধরে করেনি। আপনার ওপর আমার গর্ব হচ্ছে বাবা, আপনি সঠিক কাজ করছেন। রাজেশের চোখ আবার ভিজে এলো। তিনি জানতেন না যে তার মেয়ের এই সম্মতির তার কাছে এত প্রয়োজন ছিল। অর্জুন, প্রিয়া বাচ্চার দিকে নিজের মন ফিরিয়ে নিয়ে বলল, আমি কি তোমার কাছে একটি আবদার করতে পারি? অবশ্যই। তুমি কি আমাকে মেকানিক্সের কাজ শেখাতে পারো? গাড়ি সম্পর্কে আমি সবসময় শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমি কোনোদিন ভাবিনি যে তোমার আগ্রহ থাকবে। রাজেশ অবাক হয়ে মাঝখানে বললেন, বাবা, আমার সবসময় আগ্রহ ছিল, কিন্তু আপনি সবসময় বলতেন এটা মেয়েদের জন্য নয়, মনে আছে? রাজেশ লজ্জিত বোধ করছিলেন। তার আরও একটি গোড়া মনোভাবের মুখোশ খুলে যাচ্ছিল। আমি আপনাকে শেখাতে খুব পছন্দ করব। অর্জুন হাসতে হাসতে বলল, আমার বাবা সবসময় বলেন যে ভাগ করে নেওয়া জ্ঞান বহুগুণ বেড়ে যায়। আপনার বাবা খুব বুদ্ধিমান। প্রিয়া অনিলের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল। অনিল লজ্জা আর গর্ভের মিশ্রণে লাল হয়ে গিয়েছিলেন। তিনি নিজের জীবনে কোনোদিন এত ইতিবাচক মনোযোগ পাননি। ঠিক আছে, রাজেশ উঠতে উঠতে বললেন, আমার মনে হয় আমাদের অনেক কাজ আছে। অনিল, অর্জুন, আমরা কি একসাথে দুপুরের খাবার খাব? আমরা খেতে খেতে প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে পারি। শ্রীমান শর্মা, আমরা কোনো ভালো রেস্টুরেন্টের জন্য ঠিকমতো পোশাক পরে নেই। অনিল নিজের জামাকাপড়ের দিকে তাকিয়ে বললেন, তাহলে আমরা কোথাও সাধারণ জায়গায় খাব। আমি একটি চমৎকার রেস্তোরাঁ জানি যা বাড়ির মতো খাবার পরিবেশন করে, কোনো লোক দেখানো ব্যাপার নেই। বাবা বাড়ির খাবারের রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন, আমাকে ওর ছবি তুলতে হবে। প্রিয়া মজা করল। তারা একসাথে কার্যালয় থেকে বাইরে বেরোলেন। কোটিপতি, তার মেয়ে, মেকানিক আর প্রতিভাবান বাচ্চা। যে কর্মচারীরা তাদের যেতে দেখল, তাদের চোখে তারা কেবল 4 জন মানুষ ছিল, কিন্তু তাদের প্রত্যেকের জন্য এটি এমন কিছু ছিল যা তাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। শনিবার সকালে প্রিয়া শর্মার সাথে কুমার গ্যারেজে ঠিক 7:30টায় কাজ শুরু হলো। সে একটি পুরনো জিন্স এবং একটি সাধারণ টি শার্ট পরেছিল, যা সম্ভবত তার কাছে সবথেকে সস্তা কাপড় ছিল। তার চুল পনিটেল করে বাঁধা ছিল এবং পিঠে একটি ব্যাগ ছিল। অনিল এবং অর্জুন আগে থেকেই কাজ করছিল। তাদের রুটিন সকাল 6টায় শুরু হতো, কোনো ব্যতিক্রম ছাড়াই, প্রতিদিন। শুভপ্রভাত, সে দরজা থেকে ডাকল। গ্যারেজের ভেতরের দৃশ্য প্রথমবার দেখে সে একটু লজ্জিত ছিল। অর্জুন একটি পুরনো মারুতি সুইফটের নিচ থেকে বেরোল, নিজের হাত কাপড় দিয়ে মুছতে মুছতে। প্রিয়া, তুমি সত্যিই এলে? অবশ্যই এলাম, আমি কথা দিয়েছিলাম তো, নাকি? অনিলও নিজের হাত মুছতে মুছতে কাছে এলেন। শুভপ্রভাত প্রিয়া, তোমার বাবা জানেন যে তুমি এখানে আছো? হ্যাঁ, আসলে উনি এটা পাঠিয়েছেন। সে নিজের ব্যাগ থেকে একটি থার্মাল ব্যাগ বের করল। নাস্তা। উনি বললেন যে তোমরা লোকগুলো হয়তো সকাল থেকে না খেয়ে কাজ করছো। অনিল ব্যাগ খুললেন এবং তাতে টাটকা পাউরুটি, জ্যাম, পনির, টাটকা কমলার রস আর ফল পেলেন। এটি তার এবং অর্জুনের সারা সপ্তাহের খাবারের থেকেও বেশি ছিল। এটি অনেক বড় দয়া, তিনি আবেগপ্রবণ হয়ে বললেন। আমার বাবা চেষ্টা করছেন, প্রিয়া বোঝালো। কাল রাতে তিনি আপনাদের আর গ্যারেজের পরিকল্পনা নিয়ে কথা বলা বন্ধ করছিলেন না। আমি তাকে অনেক বছর ধরে এত উত্তেজিত দেখিনি। তারা গ্যারেজের কোণে একটি পুরনো টেবিলে তৎক্ষণাৎ নাস্তা করল। খাওয়ার সময় অর্জুন প্রিয়াকে সেই গাড়িগুলোর কথা বলছিল যেগুলোর তারা মেরামত করছিল। মোট 3টি গাড়ি, সবকটি জনপ্রিয় মডেল, যেগুলোতে সাধারণ সমস্যা ছিল। এই মারুতি সুইফটটা ডন বেনিতোর, অর্জুন ইশারা করল। উনি একজন ট্যাক্সি ড্রাইভার। গাড়ির স্টার্টার মোটরে সমস্যা ছিল। নতুন পার্টসের দাম অনেক ছিল, কিন্তু আমি 500 টাকায় একটি ভালো কন্ডিশনের পুরনো পার্টস পেয়ে গেছি। ওনার কাছে বেশি টাকা দেওয়ার ক্ষমতা নেই। আপনি কি সেই মানুষদের ছাড় দেন যাদের দাম দেওয়ার ক্ষমতা কম? প্রিয়া জিজ্ঞেস করল। আমরা কেবল সঠিক পারিশ্রমিক নেই, অনিল বোঝালেন। ডন বেনিতো খুব পরিশ্রম করে। আমি ওনার কাছ থেকে ততটা চার্জ করব না যতটা আমি কোনো সামর্থ্যবান ব্যক্তির কাছ থেকে নিতাম। কিন্তু এতে আপনার টাকার লোকসান হয় না? টাকা সবসময় উপার্জন করা যায়, অনিল সহজভাবে বললেন। মর্যাদা আর পরিষ্কার বিবেক অমূল্য। প্রিয়া এই 2 মানুষ, পিতা এবং পুত্রকে দেখল, যাদের কাছে খুব কম ছিল, কিন্তু তারা অনেক কিছু দিচ্ছিল। আর তার সেই অভ্যাসের ওপর লজ্জা লাগল, যেভাবে সে সবসময় জীবন কাটিয়েছিল, বিলাসবহুলতায় ঘেরা কিন্তু উদ্দেশ্যহীনভাবে খালি। আমি কি সাহায্য করতে পারি? সে জিজ্ঞেস করল। নিশ্চয়ই, অর্জুন উৎসাহিত হয়ে গেল। আসুন, আমি আপনাকে একদম শুরু থেকে শেখাব। তারা পুরো সকাল একসাথে কাজ করল। অর্জুন খুব ধৈর্যশীল ছিল। প্রতিটি যন্ত্রপাতি, প্রতিটি অংশ এবং প্রতিটি পদ্ধতি সে বোঝাচ্ছিল। প্রিয়া দ্রুত শিখছিল এবং নিজের হাত নোংরা করতে ভয় পাচ্ছিল না। সত্যি বলতে 2 ঘন্টার মধ্যে সে গ্রিজ আর ঘামে ঢেকে গিয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে যতটা হেসেছিল তার থেকে অনেক বেশি হাসছিল। এটা অবিশ্বাস্য, সে একটি গাড়ির তেল বদলাতে অর্জুনকে সাহায্য করার পর বলল। এটা খুব বাস্তব,
এটা বইয়ের কোনো থিওরি নয়, এটা প্র্যাকটিক্যাল। এই কারণেই আমার এটা পছন্দ, অর্জুন বলল। প্রতিটি গাড়ি একটি আলাদা সমস্যা, একটি নতুন চ্যালেঞ্জ। এটা ধাঁধা সমাধান করার মতো, কিন্তু এমন ধাঁধা যা বাস্তব মানুষের সাহায্য করে। অনিল দুই তরুণকে কাজ করতে দেখছিলেন এবং হাসছিলেন। অর্জুন সবসময় একা থাকত। স্কুলের বন্ধুরা তাকে অদ্ভুত মনে করত, কারণ সে ভিডিও গেম খেলার চেয়ে ইঞ্জিনের পড়াশোনা করতে বেশি ভালোবাসত। কিন্তু সেখানে সে উৎসাহিত ছিল, শেখাচ্ছিল, বন্ধুত্ব করছিল। প্রায় দুপুরবেলা একটি কালো মার্সিডিজ বেঞ্জ গ্যারেজের সামনে থামল। এটি একটি সাম্প্রতিক মডেল ছিল, একদম ঝকঝকে। সাধারণত ওখানে আসা গাড়ির মানের থেকে পুরোপুরি আলাদা। গাড়ি থেকে প্রায় 50 বছরের একজন লোক নামলেন, দামি স্যুট পরা, অহংকারী ভঙ্গিতে। সে বিক্রম সিং ছিল, রাজেশের সেই বন্ধুদের একজন যে রোলস রয়েসের দৃশ্যটি দেখেছিল। অনুমতি ছাড়াই সে গ্যারেজে এমনভাবে প্রবেশ করল যেন সে আবর্জনার উপর দিয়ে হাঁটছে। আমি সেই তথাকথিত প্রতিভাবান বাচ্চাটিকে খুঁজছি। অর্জুন লোকটিকে তৎক্ষণাৎ চিনে ফেলে উঠে দাঁড়াল। আমি স্যার। বিক্রম অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত অবজ্ঞার সাথে দেখল। তাহলে তুমিই সেই বাচ্চা যে রাজেশের গাড়ি মেরামত করে ভাইরাল হয়েছ? হ্যাঁ স্যার, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? তুমি কি করতে পারো? আমার মার্সিডিজের ইঞ্জিনে এক অদ্ভুত শব্দ হচ্ছে। আমি এটি 3টি বিশেষ গ্যারেজে নিয়ে গিয়েছি এবং কেউ সমস্যার উৎস চিনতে পারেনি। আর আপনি এখানে এলেন? অনিল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। আমি এটা পরীক্ষা করতে এসেছিলাম যে বাচ্চাটা কি আসলেই ভালো, নাকি রোলস রয়েসের সাথে ওটা স্রেফ ভাগ্য ছিল। সে যেভাবে ভাগ্য বলল তাতে এটা স্পষ্ট হয়ে গেল যে সে চ্যালেঞ্জ করতে এসেছে, সাহায্য চাইতে নয়। আমি একবার দেখতে পারি, অর্জুন শান্তভাবে বলল। আপনি কত চার্জ করেন? সমস্যার ওপর নির্ভর করে, কিন্তু আগে আমাকে রোগ নির্ণয় করতে হবে। বিক্রম মার্সিডিজের চাবি অর্জুনের দিকে অবজ্ঞার সাথে ছুঁড়ে দিল। দেখা যাক তুমি কি করতে পারো। অর্জুন চাবি নিল এবং মার্সিডিজের কাছে গেল। সে ইঞ্জিন চালু করল এবং মন দিয়ে শুনল, মাথা সামান্য নিচু, চোখ বন্ধ। 1 মিনিট পর সে ইঞ্জিন বন্ধ করল এবং হুড খুলল। খুঁজে বের করতে কত সময় লাগবে? বিক্রম নিজের ঘড়ির দিকে ইশারা করে জিজ্ঞেস করল। আমি ইতিমধ্যেই খুঁজে পেয়েছি, অর্জুন জবাব দিল। সমস্যা অল্টারনেটর বেল্টের টেনশনারে আছে। এটি আলগা হয়ে গেছে, তাই বেল্ট কাঁপছে আর শব্দ করছে। এটা এখন গুরুতর নয়, কিন্তু যদি এর মেরামত না করা হয় তবে এটি বেল্টটিকে নষ্ট করে দেবে এবং আরও বড় ক্ষতির কারণ হতে পারে। বিক্রম চুপ হয়ে গেলেন, স্পষ্টতই আশ্চর্য। তুমি এটা কিভাবে জানলে? শব্দ থেকে। বেল্ট কম্পনের একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, আমি সেটি শুনে চিনতে শিখেছি। আর তুমি এটার মেরামত করতে পারো? আমি পারি, কিন্তু এটা নয়। আমার টেনশনারটিকে সঠিক নিখুঁততার সাথে সেট করার জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন। যদি আমি এটি ভুল করি তবে এটি আরও খারাপ হতে পারে। তাহলে তুমি এর মেরামত করতে পারো না? বিক্রম এক বিজয়ী হাসি দিয়ে বললেন, যেন তিনি প্রমাণ করে দিয়েছেন যে অর্জুন একজন জোচ্চোর। আমি তা বলিনি। আমি বললাম যে আমি এটি এখানে আমাদের কাছে থাকা যন্ত্রপাতি দিয়ে ঠিক করতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটি মার্সিডিজ বিশেষজ্ঞ গ্যারেজের নাম বলতে পারি যাদের কাছে সঠিক যন্ত্রপাতি আছে। অথবা আপনি কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন যতক্ষণ না আমাদের সংস্কারের কাজ শেষ হচ্ছে। কয়েক সপ্তাহ? কিসের সংস্কার? অনিল জবাব দিলেন। আমরা রাজেশ শর্মার সাথে অংশীদারিত্ব করছি। উনি গ্যারেজের আধুনিকীকরণে বিনিয়োগ করতে যাচ্ছেন। বিক্রমের অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল। রাজেশ এখানে বিনিয়োগ করছে? শুরুতে 50 লক্ষ টাকা। বিক্রম এই তথ্যে স্পষ্টতই বিরক্ত হলেন। রাজেশ আমাকে এই বিষয়ে কিছু বলেনি। হয়তো এই কারণেই যে এটি আপনার বিষয় নয়। প্রিয়া গ্যারেজের পেছন থেকে কিছুটা অপ্রসন্ন মুখে বেরিয়ে এসে বলল। সে বিক্রমকে তৎক্ষণাৎ চিনে নিয়েছিল। সে প্রায়ই তাদের বাড়িতে খাবার খেত এবং সবসময় তাকে সেই অনুপ্রবেশকারী নজর দিয়ে দেখত যাতে সে অস্বস্তি বোধ করত। প্রিয়া? বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। তুমি এখানে কি করছো? এবং এই অবস্থায় সে নিজের গ্রিজ মাখা হাতের দিকে তাকালো আর গর্বের সাথে হাসল। আমি মেকানিক শিখছি। কোনো সমস্যা? তোমার বাবাকে জানেন যে তুমি এখানে আছো? তিনি জানেন এবং তিনি রাজি আছেন। আপনার মতো নয়, যিনি এখানে গুণমান পরীক্ষা করতে এসছেন যেন আপনিই সত্যের মালিক। বিক্রম রাজে লাল হয়ে গেলেন। প্রিয়া, এটা তোমার থাকার জায়গা নয়, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। না ধন্যবাদ, আমি এখানে খুব ভালো আছি। প্রিয়া, আমি জোর দিচ্ছি আর আমি মানা করছি। এখন যদি আপনার অর্জুনের পরিষেবার আর প্রয়োজন না থাকে তবে দয়া করে আপনার গাড়ি সরান। অন্য গ্রাহকরা অপেক্ষা করছেন। এটা মিথ্যে ছিল, কেউ অপেক্ষা করছিল না, কিন্তু প্রিয়া প্রয়োজন পড়লে নিজের বাবার অফিসিয়াল টোন ব্যবহার করা শিখে নিয়েছিল। বিক্রম সেখানে উপস্থিত সবাইকে দেখলেন। প্রতিভাবান বাচ্চা, মেকানিক বাবা এবং তার অংশীদারের মেয়ে সেই সাধারণ পরিবেশে পুরোপুরি সাবলীল। আর তিনি এমন কিছু অনুভব করলেন যা তিনি আশা করেননি। ঈর্ষা, সরলতার ঈর্ষা, খাঁটিত্বের ঈর্ষা, বাস্তব সম্পর্কের ঈর্ষা যা ওই মানুষদের কাছে ছিল। পরামর্শের জন্য আমি তোমাকে কত দেব? তিনি অর্জুনের দিকে নিজের মানিব্যাগ বের করে জিজ্ঞেস করলেন। আপনাকে আমাকে কিছু দিতে হয় না। রোব নিয়ে না করা সেবা নয়,
শিষ্টাচার শিষ্টাচার বিক্রম অবিশ্বাসে পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ স্যার, আপনি আমাকে তখনই টাকা দেবেন যখন আমি বাস্তবে কিছু ঠিক করব। বিক্রম 2000 টাকা বের করলেন এবং কাউন্টারে রেখে দিলেন। তাহলে এটা সততার জন্য। মনে হচ্ছে দুনিয়ায় এটা বিরল হয়ে যাচ্ছে। অর্জুন টাকাটা নিল, কিন্তু এতে খুশি হল না। এটি প্রশংসার ছদ্মবেশে একটি অপমানের মতো মনে হচ্ছিল। বিক্রম গ্যারেজ থেকে বেরিয়ে এলেন, মার্সিডিজে বসলেন এবং পেছন ফিরে না তাকিয়ে চলে গেলেন। গাড়িটি অদৃশ্য হতেই প্রিয়া ফেটে পড়ল। ও কত ভয়ানক লোক! ও সবসময় এরকমই অহংকারী, নিজেকে সবথেকে সেরা বলে মনে করে। তুমি কি ওকে ভালো করে চেনো? অনিল জিজ্ঞেস করলেন। দুর্ভাগ্যবশত ও আমার বাবার 10 বছরের পার্টনার। ও সবসময় মিথ্যেবাদী ছিল। ও সবসময় সবকিছুর সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমার ওর উপর একদমই ভরসা নেই। তাহলে তোমার বাবা ওর পার্টনার কেন? অর্জুন জিজ্ঞেস করল। কারণ বিক্রম টাকা বানাতে দক্ষ, কিন্তু তাতেও ভালো মানুষ হয়ে যায় না। অনিল 2000 টাকা ড্রয়ারে রেখে দিলেন। ঠিক আছে, অন্তত পেমেন্ট তো করেছে। টাকা টাকাই, ওটা যেখান থেকেই আসুক। বাবা ঠিকই বলছেন। অর্জুন সম্মতি দিল। আমরা আমাদের গ্রাহকদের তাদের ব্যক্তিত্বের ভিত্তিতে বেছে নিতে পারি না। তারা কাজে ফিরে গেল, কিন্তু বিক্রমের আশাটা বাতাসে এক তিক্ত স্বাদ রেখে গিয়েছিল। প্রিয়া বিশেষ করে চিন্তিত ছিল। সে বিক্রমকে খুব ভালো করে চিনত আর জানত যে ও কোনো গোপন উদ্দেশ্য ছাড়া কিছু করে না। সন্ধেবেলা যখন প্রিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন রাজেশ গ্যারেজে এলেন। তিনি নিজে গাড়ি চালিয়ে এসেছিলেন, যা তার জন্য অস্বাভাবিক ছিল, এবং তার মুখে একটি চিন্তিত ভাব ছিল। বাবা, আপনি এখানে কি করছেন? প্রিয়া জিজ্ঞেস করল। আমাকে অনিলের সাথে একা কথা বলতে হবে। অনিল অর্জুন আর প্রিয়ার দেখে তাকালেন। তোমরা কি একটু ঘুরে আসতে পারো? আইসক্রিম খেতে চলে যাও বা অন্য কিছু। অর্জুন প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু প্রিয়া তার হাত ধরল। চলো, আমি তোমাকে খাওয়াবো, ওদের কথা বলতে দাও। যখন তারা একা হলেন, রাজেশ সরাসরি আসল কথা এলেন। বিক্রম আজ এখানে ছিল। হ্যাঁ ছিল। আপনি কিভাবে জানলেন? ও আমাকে ফোন করেছিল। ও বলল যে ও এমন একটি গ্যারেজে আমার বিনিয়োগ নিয়ে চিন্তিত, যা 3য় শ্রেণীর এবং যার সঠিক কাঠামো নেই। অনিলের রাগ হতে শুরু করল। 3য় শ্রেণীর? ও এখানে অর্জুনের পরীক্ষা নিতে এসেছিল, আর আমার ছেলে 1 মিনিটে ওর মার্সিডিজের সমস্যার রোগ নির্ণয় করে দিয়েছে। আমি জানি, আমি আপনাদের ক্ষমতার ওপর প্রশ্ন তুলছি না। আমি আপনাদের সতর্ক করছি যে বিক্রম আমাদের অংশীদারিত্ব নষ্ট করার চেষ্টা করবে। নষ্ট করবে? কেন? কারণ বিক্রম পছন্দ করে না যখন আমি ওকে না জানিয়ে কিছু করি, আর কারণ ওর হিংসে হয় যখন অন্যদের সাথে ভালো কিছু ঘটে। ও কি করতে পারে? রাজেশ দীর্ঘশ্বাস ফেললেন। ওর প্রভাব আছে। ও অটোমোটিভ সেক্টরের রেগুলেটরি বডিগুলোতে এবং সাপ্লাই চেনের মানুষদের চেনে। যদি ও আপনার জন্য লাইসেন্স, যন্ত্রাংশ বা পারমিট পাওয়া কঠিন করে দিতে চায়, তবে ও তা করতে পারে। অনিল বাস্তবতার ভার অনুভব করে বসে পড়লেন। তাহলে আপনি বলছেন আমাদের অংশীদারিত্ব শুরু হওয়ার আগেই বিপদে আছে? না, আমি বলছি এটা আমাদের কল্পনার চেয়েও কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। অনিল চারদিকে তাকালেন। আমার উপর ঋণ আছে, পুরনো যন্ত্রাংশ আছে, এমন গ্রাহক আছে যারা খুব কষ্টে টাকা দেয়। যদি আপনার পার্টনার আমাকে বরবাদ করার সিদ্ধান্ত নেয়, তবে ও সহজেই সফল হবে। হবে না যদি আমি ওকে তা করতে না দিই, রাজেশ দৃঢ় সংকল্পের সাথে বললেন। বিক্রম আমার পার্টনার, কিন্তু তার মানে এই নয় যে ও আমার উপর রাজত্ব করবে। আমি ইতিমধ্যে আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার গ্যারেজে বিনিয়োগ করব, আর কেউ আমাকে তা করা থেকে আটকাতে পারবে না। কিন্তু যদি এর প্রভাব আপনার ব্যবসার উপর পড়ে, আর যদি আমার কারণে আপনার টাকার লোকসান হয়? অনিল, আমার কাছে এত টাকা আছে যা আমি 3 জন্মেও খরচ করতে পারব না। আমি কয়েক লক্ষ টাকা হারাতে পারি, এবং তাতে আমার জীবনযাত্রায় কোনো তফাৎ হবে না। কিন্তু আপনারা এই বিনিয়োগের প্রতিটি টাকা অনুভব করবেন। আপনারা এটাকে গুরুত্বপূর্ণ কিছুতে বদলে দেবেন। আপনি এত নিশ্চিত কিভাবে হতে পারছেন? কারণ আমি অর্জুনকে কাজ করতে দেখেছি। আমি দেখেছি আপনি ওকে কিভাবে বড় করেছেন। আমি আপনাদের মূল্যবোধ দেখেছি। আমি কাগজে কলমে ভালো দেখতে এমন কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে, কারণ সেই সব মানুষদের চরিত্র ছিল না। আপনাদের চরিত্র আছে, আর এটা যে কোনো বিজনেস প্ল্যানের থেকে বেশি মূল্যবান। অনিলের চোখ জলে ভরে গেল। আপনি আমাদের উপর এত ভরসা কেন করছেন? কারণ আপনারা আমাকে মনে করিয়ে দিয়েছেন আসলে কিসের মূল্য আছে। কারণ আপনারা আমাকে আবার আশার আলো দেখিয়েছেন। রাজেশের গলা ধরে এলো। কারণ আপনাকে সাহায্য করাই হলো সেই উপায় যা আমি আমার ছেলেকে সম্মান জানানোর জন্য খুঁজে পেয়েছি। রোহান অর্জুনের সাথে দেখা করে খুব খুশি হতো।
ও এমন একটি বাচ্চাকে দেখে খুব খুশি হতো যার মধ্যে এত প্রতিভা আছে এবং যে সেই সব সুযোগ পাচ্ছে যা ও কোনোদিন পায়নি। দুজন মানুষ এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন। প্রত্যেকে নিজের আবেগ সামলাচ্ছিলেন। তাহলে আমরা বিক্রমকে নিয়ে কি করব? অনিল অবশেষে জিজ্ঞেস করলেন। আমরা আমাদের কাজ এত ভালোভাবে করব যে ও গুণমানকে অস্বীকার করতে পারবে না। আমরা এই গ্যারেজকে এত ভালো বানাবো যে যখন মানুষ কুমার গ্যারেজ নাম শুনবে তখন তারা শ্রেষ্ঠত্বের কথা ভাববে। এতে সময় লাগবে। আমাদের কাছে সময় আছে, আর প্রতিভা আছে, আর এখন সম্পদও আছে। এটাই যথেষ্ট। রাজেশ আবার হাত বাড়ালেন। আমরা এতে একসাথে আছি। অনিল তার হাত শক্ত করে মেলালেন। আমরা আছি। যখন অর্জুন আর প্রিয়া আইসক্রিম খেয়ে ফিরে এলো, তারা দেখল দুজন মানুষ হাসছেন এবং সংস্কারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। সব মিটে গেছে? প্রিয়া জিজ্ঞেস করল। সব মিটে গেছে, রাজেশ নিশ্চিত করলেন। তাছাড়া আমি তোমার জন্য কিছু এনেছি। তিনি গাড়ির কাছে গেলেন এবং একটি বড় বক্স নিয়ে ফিরলেন। অর্জুন, এটা তোমার জন্য। অর্জুন বক্সটি খুলল আর তার চোখ ছানা বড়া হয়ে গেল। সেগুলো সব টেকনিক্যাল ম্যানুয়াল ছিল, ডজন ডজন, প্রতিটি বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডের। ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি, অ্যাস্টন মার্টিন। কিছু দুর্লভ সংস্করণ ছিল, কিছু সাম্প্রতিক আপডেট ছিল, যেগুলোর দাম প্রচুর। এগুলোর দাম তো লক্ষ লক্ষ টাকা হবে। অনিলের মুখ হা হয়ে গেল। দাম তো ছিলই, কিন্তু অর্জুনের মুখ দেখে এখন আর সে দামের কোনো মূল্য নেই। অর্জুন শ্রদ্ধাভরে ম্যানুয়ালগুলো উল্টাচ্ছে। না, সেগুলো কোনো পবিত্র সম্পদ। ধন্যবাদ রাজেশ স্যার, সত্যি অনেক ধন্যবাদ। না অর্জুন, আমাকে ধন্যবাদ দিও না। তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে আমি এত বছর আগে এই ব্যবসায় কেন এসেছিলাম। এটা টাকার জন্য ছিল না, এটা ছিল মেশিনের প্রতি ভালোবাসা। জিনিসগুলো কিভাবে কাজ করে তা বোঝার ইচ্ছার জন্য। প্রিয়া তার বাবাকে অর্জুন আর অনিলের সাথে কথা বলতে দেখছিল এবং তার মধ্যে একটি পরিবর্তন অনুভব করছিল। তার কাঁধের চাপ কম ছিল, হাসি ছিল আরও সত্যি, চোখে এমন এক চমক ছিল যা সে অনেক বছর দেখেনি। সেই দুই সাধারণ মেকানিক তার বাবার জন্য এমন কিছু করছিলেন যা বছরের পর বছর থেরাপিও করতে পারত না। তারা তাকে আবার মানুষ হিসাবে বাঁচতে শেখাচ্ছিলেন। বাবা, সে বলল, আমার মনে হয় এটা আপনার সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। আমারও তাই মনে হয় মা, আমারও তাই মনে হয়। সেই রাতে রাজেশ আর প্রিয়া চলে যাওয়ার পর অনিল আর অর্জুন অনেক রাত পর্যন্ত গ্যারেজে নতুন ম্যানুয়ালগুলো পড়াশোনা করলেন। একটি বাল্বের মৃদু আলো তাদের ওপর পড়ছিল। বাবা আর ছেলে স্পঞ্জের মতো জ্ঞান শোষণ করছিলেন। বাবা, অর্জুন একটি সময় বলল, আমি জানি না রাজেশ স্যার কি আশা করছেন। অনিল নিজের ছেলের দিকে তাকালেন। 12 বছর বয়স, ক্লান্ত চোখ কিন্তু দৃঢ় সংকল্পে ভরা, ছোট হাত কিন্তু বয়সের চেয়ে অনেক বেশি দক্ষ। বেটা, আমরা ইতিমধ্যে এমন কিছু অর্জন করেছি যা অনেকে সারা জীবনেও করতে পারে না। আমরা কাউকে আমাদের ওপর বিশ্বাস করিয়েছি, আর যখন কেউ বিশ্বাস করে তখন সব কিছু সম্ভব হয়ে যায়। অর্জুন হাসল এবং পড়াশোনায় মন দিল। ওকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু প্রমাণ করতে হবে। কিন্তু জীবনে প্রথমবার ওর মনে হলো যে ওর কাছে সঠিক সরঞ্জাম আছে, কেবল শারীরিক নয়, মানসিকও। ওর কাছে একজন বাবা আছেন যিনি ওকে সমর্থন করেন, একজন গুরু আছেন যিনি ওকে বিশ্বাস করেন, এবং একজন বন্ধু আছে যে ওকে সমান চোখে দেখে। ভবিষ্যৎ তখনও অনিশ্চিত ছিল। বিক্রম সিং একটি বাস্তব বিপদ ছিল। গ্যারেজের সংস্কার একটি বড় চ্যালেঞ্জ হবে, নতুন স্কুল একটি কঠিন পরিবেশ হবে। কিন্তু এখন এগুলোর কোনো গুরুত্ব ছিল না, কারণ প্রথমবার অর্জুন কুমারের বিশ্বাস ছিল যে সে পাড়ার গ্যারেজের গরিব বাচ্চার চেয়েও বড় কিছু হতে পারে। সে একজন ইঞ্জিনিয়ার, একজন উদ্যোক্তা, একজন শিক্ষক হতে পারে। সে সেই সব কিছু হতে পারে যা সে স্বপ্নে দেখেছে। আর স্বপ্ন যখন কঠোর পরিশ্রম দিয়ে লালিত হয় এবং সঠিক মানুষদের সমর্থন পায়, তখন তা সত্যি হওয়ার এক অদ্ভুত পথ খুঁজে নেয়। মডার্ন স্কুলে অর্জুন নিজের প্রথম সোমবারের দিন এত খুশি আগে কখনো অনুভব করেনি। নতুন ইউনিফর্মে এখনও টাটকা কাপড়ের গন্ধ ছিল। নোটবুক ভরা ব্যাগ আর বিশাল করিডোরগুলো সেই সরকারি স্কুলের থেকে পুরোপুরি আলাদা জগৎ মনে হচ্ছিল। ফিজিক্স ক্লাসে প্রফেসর একটি জটিল সমস্যা দিলেন। অর্জুন সেটি 3 মিনিটে সমাধান করে দিল, যা পুরো ক্লাসকে স্তব্ধ করে দিল। চমৎকার অর্জুন, প্রফেসর বললেন, তুমি এটা সত্যিই গভীরভাবে বোঝো। টিফিনের সময় সহপাঠীরা কৌতূহলী হয়ে কাছে এলো। তুমি সেই ভিডিওর ছেলেটা না যে রোলস রয়েস ঠিক করেছিল? জীবনে প্রথমবার অর্জুন নিজেকে সমাদৃত অনুভব করল। এই খুশি সকাল 11:15 পর্যন্ত চলল, যখন তার সেলফোনে অনিলের ফোন এলো। বাবা, সে ঘর থেকে বেরিয়ে ফোনটা ধরল। সব ঠিক আছে? ওপাশ থেকে আসা আওয়াজ কাঁপছিল।
বেটা, গ্যারেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্জুনের পৃথিবী যেন থমকে গেল। কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে? পুরসভা থেকে ইন্সপেকশন টিম আধ ঘন্টা আগে এসেছিল। তারা বলল যে আমাদের স্ট্রাকচারাল সমস্যা আছে, আমাদের সঠিক পারমিট নেই, যন্ত্রপাতি মান অনুযায়ী নেই। অনিল থামলেন, আর অর্জুন তার নিঃশ্বাসে হতাশা শুনতে পেল। বেটা, ওরা সবকিছু সিল করে দিয়েছে, আমরা কাজ করতে পারব না, ভেতরেও যেতে পারব না। কিন্তু এর কোনো মানে হয় না, গ্যারেজ তো সবসময় চলেছে। আমি জানি, কিন্তু ওদের কাছে নথিপত্র আর অফিসিয়াল সিল আছে। ওরা বলছে কেউ বেনামি অভিযোগ করেছে। অর্জুনের রাগ হতে শুরু করল। বেনামি অভিযোগ? বিক্রম সিংই হবে। বাবা, আপনি কি রাজেশ স্যারকে ফোন করেছেন? আমি ওনাকে ফোন করেছি, উনি আসছেন। কিন্তু অর্জুন, অনিলের গলা কেঁপে গেল। গ্যারেজ ছাড়া আমাদের কাছে কিছু নেই, গ্রাহকরা চলে যাবে, ঋণের বোঝা বাড়বে। সব ঠিক হয়ে যাবে বাবা, আমি এখনই আসছি। তুমি স্কুলে থাকো, পড়াশোনা আগে। কিন্তু বাবা। থামো, দয়া করে আমাকে এটা সামলাতে দাও। অর্জুন মন ভাঙা অবস্থায় ফোন কেটে দিল। সে আর ক্লাসে মন দিতে পারল না। দুপুর 3টে স্কুল শেষ হতেই সে বাসস্টপের দিকে দৌড়াল। যখন সে গ্যারেজের কাছে নামল, সেই যা দেখল তাতে পুরোপুরি থমকে গেল। সেখানে ভিড় ছিল। অন্তত 50 জন মানুষ কুমার গ্যারেজের সামনে জড়ো হয়েছিল। তারা পোস্টার ধরে চিৎকার করছিল, প্রতিবাদ করছিল। গ্যারেজটিকে হলুদ টেপ দিয়ে সিল করা হয়েছিল, কিন্তু মানুষের তাতে কিছু আসত যেত না। পোস্টারে লেখা ছিল, অর্জুনের জন্য বিচার চাই, প্রতিভা অপরাধ নয়, গ্যারেজ চলতে দাও। অর্জুন অবাক হয়ে গেছে এলো। সে ডন বেনিতোর গ্রাহক শ্রীমতী বীণাকে চোখের জলে ভেজা অবস্থায় চিনতে পারল। ডন অরবিন্দ বেকারি মালিক, শ্রীমতী লক্ষ্মী অবসরপ্রাপ্ত শিক্ষিকা, পাড়ার ডজন ডজন মানুষ যাদের সে সারা জীবন ধরে চেনে। অর্জুন! শ্রীমতী বীণা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমার বেটা, এটা কত বড় অন্যায়। শ্রীমতী বীণা, এসব কি? যখন আমরা জানতে পারলাম ওরা গ্যারেজ বন্ধ করে দিয়েছে, আমরা ঐক্যবদ্ধ হলাম। তোমার বাবা আর তুমি বছরের পর বছর এখানে সবার সাহায্য করেছ। যখন আমাদের কাছে টাকা ছিল না, তখন তোমরা আমাদের গাড়ি ঠিক করে দিয়েছ। এবার আমাদের পালা তোমাদের সাহায্য করার। অর্জুনের চোখ জলে ভরে গেল। বছরের পর বছর সে নিজেকে অদৃশ্য মনে করত, স্রেফ একজন গরিব বাচ্চা হিসেবে। কিন্তু এই মানুষগুলো ওকে দেখেছিল, ওরা ওর পরোয়া করত। সে বন্ধ করা টেপ টোপকে গ্যারেজে ঢুকল। অনিল একটি বেঞ্চে বসেছিলেন, মাথা দু হাতে ধরে, আর রাজেশ একজন স্যুট পরা লোকের সাথে কথা বলছিলেন যে ট্যাবলেটে সবকিছু লিখছিল। অর্জুন! রাজেশ তাকে দেখলেন। তোমার স্কুলে থাকার কথা ছিল। আমি থাকতে পারলাম না। যখন আমার বাবা সবকিছু হারাচ্ছেন, তখন আমি কিভাবে থাকি? অনিল মাথা তুললেন, চোখ লাল ছিল। বেটা। অর্জুন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল, তাকে কাঁপতে দেখল। আমরা এটা সমাধান করব বাবা, একসাথে। রাজেশ কাছে এলেন। আমি আগে থেকেই জানি এর পেছনে কে আছে। বিক্রম, অর্জুন বলল। এটা প্রশ্ন ছিল না। বিক্রম পুরসভায় নিজের যোগাযোগ ব্যবহার করেছে, ইন্সপেক্টরদের টাকা খাইয়ে সমস্যা বের করতে বলেছে। টেকনিক্যাল দিক থেকে সবকিছু আইনি। গ্যারেজে বাস্তবে সব পারমিট আপডেট ছিল না, কিন্তু সময়টা অবিশ্বাস্যভাবে দ্রুত ছিল, একদম পরিকল্পনা অনুযায়ী। আর এখন? অনিল আশাহীনভাবে জিজ্ঞেস করলেন। এখন আমরা লড়ব। আমি অ্যাডভোকেট রমেশ গুপ্তাকে এনেছি। তিনি উকিলের দিকে ইশারা করে বললেন, উনি প্রশাসনিক আইনের বিশেষজ্ঞ। আমরা প্রতিটি অভিযোগের বিরুদ্ধে আপিল করব, প্রমাণ করব ইন্সপেকশনটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু এতে কয়েক সপ্তাহ লেগে যাবে, আর এই সময় আমরা কাজ করতে পারব না। আমি সব খরচের দায়ভার নিচ্ছি, রাজেশ বললেন। আমি পার্টনার, মনে আছে? যদি গ্যারেজ বন্ধ হয় তবে আমারও লোকসান। প্রিয়া সেলফোন হাতে দৌড়ে ভেতরে এলো। বাবা, আপনাকে এটা দেখতে হবে। সে স্ক্রিন দেখালো। একটি ভিডিও ভাইরাল হচ্ছিল, যা ভিড় থেকে কেউ রেকর্ড করেছিল। তাতে শ্রীমতী বীণা ক্যামেরার সামনে বলছিলেন, এই অনিল আর অর্জুন কুমার এই পাড়ার নায়ক। যখন আমার গাড়ি খারাপ হয়েছিল আর আমার কাছে টাকা ছিল না, তখন ওরা বিনামূল্যে মেরামত করে দিয়েছিল। এই গ্যারেজ কোনো ব্যবসা নয়, এটি সেই সব মানুষের জন্য আশা যাদের কোথাও যাবার জায়গা নেই। ভিডিওটি ইতিমধ্যে 5 লাখ বার দেখা হয়ে গিয়েছিল। মানুষ আমাদের পক্ষে আছে, প্রিয়া বলল। পুরো ভারত এই অন্যায় দেখছে। অর্জুন জানালার বাইরে তাকালো। ভিড় বেড়ে গিয়েছিল। এখন টিভি ক্যামেরা, রিপোর্টার আর সমর্থনে হর্ন বাজানো গাড়ি ছিল। এটা তখনই হয় যখন আপনি মানুষের জীবন স্পর্শ করেন, রাজেশ বললেন। আপনারা অনেক মানুষের কাছে গুরুত্ব রাখেন। অ্যাডভোকেট রমেশ গুপ্তা ট্যাবলেট বন্ধ করলেন। আমার কাছে ভালো খবর আছে। আমি জরুরি অন্তর্বর্তীকালীন আদেশ পেয়েছি। একজন বিচারপতি সামাজিক প্রভাব দেখে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি শোনার জন্য রাজি হয়েছেন। আগামীকাল সকাল 10টায় শুনানি। কালই? অনিলের চোখ ছানা বড়া হয়ে গেল। যখন জনস্বার্থ জড়িত থাকে তখন বিচার দ্রুত হতে পারে। আর এই হইচইয়ের পর তিনি বাইরের দিকে ইশারা করলেন। কোনো বিচারপতিই ভিলেন হতে চাইবেন না। দরজা হঠাৎ খুলে গেল। বিক্রম সিং দুজন গার্ডের সাথে ভেতরে এলেন। রাজেশ, আমাদের কথা বলা দরকার। আমাদের আর কোনো কথা বলার দরকার নেই।
হ্যাঁ আছে, তোমার এই অদ্ভুত প্রজেক্টের জন্য আমাদের কোম্পানি নষ্ট করার বিষয়ে নিজের পরের শব্দগুলো ভেবে চিনতে বলো, রাজেশ বিচর্জনক গলায় বললেন। না হলে তুমি আমাকে মারবে? বিক্রম হাসলেন। তুমি করুণ রাজেশ। যখন থেকে তোমার ছেলে মারা গেছে তুমি স্রেফ একটা ছায়া হয়ে গেছ। এখন তুমি এই বাচ্চাটাকে পেয়েছ আর ভাবছ তুমি ক্ষতিপূরণ করতে পারবে। খবরটা হলো রোহান মরে গেছে, কোনো দান ওকে ফিরিয়ে আনবে না। ঘরে শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপছিলেন। অনিল উঠে দাঁড়িয়ে দুজনের মাঝে দাঁড়ালেন। আমার গ্যারেজ থেকে বেরিয়ে যান। তোমার গ্যারেজ? বিক্রম হাসলেন। এই বন্ধ হয়ে যাওয়া আস্তাকুরটা? আমি বললাম বেরিয়ে যান। অনিল বিক্রমের খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তুমি একজন ব্যর্থ মেকানিক, যে কোনো ক্রমে। তিনি কথা শেষ করতে পারলেন না। অর্জুন, 12 বছর বয়স, 1.5 মিটার উচ্চতা নিয়ে নিজের বাবার সামনে এসে দাঁড়াল বিক্রমের মুখোমুখি হয়ে। আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলবেন না। এই সাহসিকতা বিক্রমকে চমকে দিল। সরে যাও বাচ্চা। না, আমার বাবা আপনার থেকে অনেক বেশি মূল্যবান। উনি আমাকে সততা, পরিশ্রম আর মর্যাদা শিখিয়েছেন। আপনি কি শেখান হিংসে করে মানুষকে কিভাবে শেষ করতে হয়? তোমার হিংসে? বিক্রম ঘাবড়ে গিয়ে হাসলেন। আমার কাছে কোটি টাকা আছে, আমি এই গ্রিজ মাখা পাড়ার বাচ্চার উপর হিংসে কেন করব? কারণ আমার কাছে এমন কিছু আছে যা টাকা দিয়ে কেনা যায় না। অর্জুন দৃঢ়ভাবে জবাব দিল। সেই সব মানুষ যারা আমাকে সত্যিই ভালোবাসে। একজন বাবা যে আমার জন্য প্রাণ দিতে পারে। বন্ধুরা যারা আমাদের গ্যারেজ বাঁচাতে এসেছে। আপনার কাছে কি আছে? টাকা দিয়ে কেনা গার্ড আর পচা দুর্নাম। বাইরের ভিড় হাততালিতে গর্জে উঠল। বিক্রম রাগে লাল হয়ে গেলেন। তুমি পোস্তাবে। না, ও পোস্তাবে না, রাজেশ অবশেষে অর্জুনের পাশে দাঁড়িয়ে বললেন। কারণ কাল আমি প্রমাণ পেশ করব যে তুমি ইন্সপেক্টরদের ঘুষ দিয়েছ। আমার কাছে রেকর্ডিং, ট্রান্সফার আর সাক্ষী আছে। তুমি সব কিছু হারাবে। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমার কাছে কোনো প্রমাণ নেই। রাজেশ সেলফোনে একটি অডিও বাজালেন। বিক্রমের গলা। আমাকে কুমার গ্যারেজের জন্য সমস্যা তৈরি করতে হবে। গুরুতর অনিয়ম খুঁজে বের করতে কত খরচ হবে বলো। বিক্রমের মুখ থেকে রক্ত সরে গেল। তুমি ওটা কোথায় পেলে? একজন ইন্সপেক্টর যাকে তুমি ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলে, তার বিবেক আছে। সে সবকিছু রেকর্ড করে নিয়েছিল। তাই তুমি এখনই বেরিয়ে যাবে। অভিযোগ তুলে নেওয়ার কাগজে সই করবে আর কোম্পানিতে তোমার শেয়ার বিক্রি করে দেবে। বিনিময়ে আমি এটা সিবিআইয়ের কাছে দেব না। তুমি এটা করতে পারো না? হ্যাঁ, আমি পারি। কারণ না হলে কাল তুমি দুর্নীতির দায়ে জেলে যাবে, আর এই পাবলিক পাবলিসিটির পর কোনো উকিল তোমাকে বাঁচাতে পারবে না। বিক্রম ভেঙে পড়লেন। এটা এখানেই শেষ নয়। এটা এখানেই শেষ। এখন বেরিয়ে যাও আর কোনোদিন এই পরিবারের কাছে আসবে না। বিক্রম ভিড়ের টিটকিরির মাঝে বেরিয়ে গেলেন। অনিল বসে পড়লেন। তার পা কাঁপছিল। আপনার কাছে কি সত্যি ওই প্রমাণগুলো ছিল? ছিল। আমি 1 সপ্তাহ আগে থেকেই বিক্রমের ওপর নজর রাখছিলাম। আমি অনেক খারাপ জিনিস খুঁজে পেয়েছি। আপনি আমাদের কেন বলেননি? কারণ আমার নিশ্চিত হওয়ার দরকার ছিল। আর আমি চাইনি তোমরা দুশ্চিন্তা করো। অর্জুন রাজেশের দিকে শ্রদ্ধার সাথে তাকালো। আপনি আমাদের জন্য সবকিছু বাজি ধরলেন। আমি সঠিক কাজ করেছি। বিক্রম বছরের পর বছর আমার কোম্পানিতে বিষ ঢালছিল। তোমরা আমাকে ওর মুখোমুখি হওয়া সাহস দিয়েছ। প্রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমার খুব গর্ব হচ্ছে বাবা। পরের দিন সকালে শুনানি দ্রুত হল। রেকর্ডিংয়ের ভিত্তিতে বিচারপতি স্থগিতাদেশ দিলেন এবং ইন্সপেক্টরদের বিরুদ্ধে তদন্তের আদেশ দিলেন। কুমার গ্যারেজ মুক্ত হল। কিন্তু যখন তারা আদালত থেকে বেরোলেন, 200রও বেশি মানুষ অপেক্ষা করছিল। পুরনো গ্রাহক, পাড়ার বাসিন্দা, মডার্ন স্কুলের ছাত্র, সাংবাদিক। যখন তারা অনিল আর অর্জুনকে দেখলেন, তারা হাততালিতে ফেটে পড়লেন। বিচার পাওয়া গেছে। অর্জুন, অর্জুন, অর্জুন! অর্জুন ভিড়ের দিকে তাকালো আর তার নতুন কিছু অনুভব হল। বড় কিছুর সাথে যুক্ত হওয়ার অনুভূতি। এটা জানা যে তার প্রতিভা বাস্তব মানুষের মন ছুঁয়েছে। অনিল ওকে জড়িয়ে ধরে কাঁদলেন। আমরা করে দেখিয়েছি বেটা। না বাবা, আপনি করে দেখিয়েছেন। আপনি আমাকে ভালো করে মানুষ করেছেন। আপনি আমাকে সবকিছু শিখিয়েছেন। আপনি আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। তোমার মা মারা যাওয়ার পর তুমিই ছিলে আমার একমাত্র কারণ। রাজেশ প্রিয়ার সাথে দূর থেকে দেখছিলেন। এটা আমাকে রোহানের কথা খুব মনে করিয়ে দেয়। কিন্তু অর্জুন রোহান নয়। ও নতুন কেউ, যাকে আপনি সাহায্য করছেন, আর এটা ততটাই সুন্দর। আমি 5 বছর ব্যথার মধ্যে বন্দি থেকে নষ্ট করে দিয়েছি। আমি ভেবেছিলাম রোহানকে সম্মান করার মানে হল কোনো দিন জীবনে এগিয়ে না যাওয়া। আর এখন আমি জানি রোহানকে সম্মান করার মানে হল ঠিক এই কাজটাই করা,
প্রতিভাবান বাচ্চাদের সাহায্য করা। আমার ছেলে এটাই চাইত। 3 মাস পর কুমার গ্যারেজকে চেনা যাচ্ছিল না। ছোট জায়গাটিকে বাড়িয়ে পাশের 2টি দোকানও যুক্ত করা হয়েছিল। অত্যাধুনিক সরঞ্জাম, হাইড্রলিক লিফট, ডায়াগনস্টিক কম্পিউটার, সব কিছু যা একজন মেকানিক কল্পনা করতে পারে। নতুন বোর্ডে লেখা ছিল, কুমার গ্যারেজ, শর্মা মোটরসের সাথে অংশীদারিত্বে অটোমোটিভ এক্সেলেন্স সেন্টার, যেখানে প্রতিভাকে সুযোগ দেওয়া হয়। উদ্বোধনে শত শত মানুষ এলো। অর্জুন নতুন ইউনিফর্মে ভাষণ দিচ্ছিল। এই গ্যারেজ সবসময় কাজের চেয়েও বড় কিছু ছিল। এখান থেকেই আমি শিখেছি যে জ্ঞান জীবন বদলে দেয়। এখান থেকেই বাবা আমাকে শিখিয়েছেন যে সততা লাভের চেয়ে বেশি মূল্যবান। এখান থেকেই আমি দেখেছি যে প্রতিভার টাকার প্রয়োজন হয় না, শুধু সুযোগের প্রয়োজন হয়। হাততালি গর্জে উঠল। আজ আমরা শুধু একটি আধুনিক গ্যারেজ খুলছি না, বরং একটি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা পাড়ার যুবকদের জন্য বিনামূল্যে মেকানিক্স কোর্স করাব, সেরাদের জন্য স্কলারশিপ দেব। আমরা প্রমাণ করব যে সুযোগ ভাগ্য বদলে দেয়। অনিল লাজুকভাবে মাইকের কাছে এসে বললেন, আমি কথাই খুব একটা ভালো নই, কিন্তু আমি সেই ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাই যিনি আমাদের জীবন বদলে দিয়েছেন। রাজেশ শর্মা আমার ছেলের ওপর হাসতে পারতেন, কিন্তু তিনি গোড়ামি ছেড়ে সত্যকে দেখতে চাইলেন, তিনি বিশ্বাস করতে চাইলেন। ধন্যবাদ বন্ধু। রাজেশ আবেগপ্রবণ হয়ে সামনে এলেন। আমি আপনাদের ধন্যবাদ দিই। আপনারা আমাকে নিজের হাত থেকে বাঁচিয়েছেন। আপনারা মনে করিয়ে দিয়েছেন বেঁচে থাকার সার্থকতা কি। তিনি আকাশের দিকে তাকালেন। রোহান, তুমি যেখানেই থাকো, আশা করি তুমি গর্ববোধ করছ। দিনের শেষে যখন ভিড় কমে গেল, রাজেশ, প্রিয়া, অনিল আর অর্জুন নতুন অফিসে বসলেন। কাঁচের দেয়াল, এসি, আধুনিক কম্পিউটার। আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা সত্যি, অর্জুন বলল। এটা সত্যি কারণ তুমি এর যোগ্য, রাজেশ জবাব দিলেন। এখানকার প্রতিটি যন্ত্রপাতি তুমি তোমার প্রতিভা দিয়ে জিতেছ। প্রিয়া একটি বক্স নিয়ে ফিরে এলো। অর্জুন, আমার বাবা বললেন এটা তোমার জন্য রাখতে। অর্জুন বক্সটি খুলল, আর তাতে পুরনো কিন্তু ঝকঝকে কিছু যন্ত্রপাতি পেল। এগুলো রোহানের ছিল, রাজেশ আবেগভরা গলায় বোঝালেন। ও যখন 10 বছরে পা দিয়েছিল তখন ওকে দেওয়া হয়েছিল। ওর চলে যাওয়ার পর আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম। কিন্তু আমার মনে হয় ও চাইতো যে ওগুলো তোমার কাছেই থাকুক। অর্জুন একটি ছোট রেঞ্জ ধরল। শ্রীমান রাজেশ, আমি এটা নিতে পারব না। হ্যাঁ, তুমি পারো, কারণ তুমি ওগুলো ব্যবহার করে সেটাই করবে যার স্বপ্ন রোহান দেখত, পৃথিবীকে মেরামত করা, একবারে একটি করে মেশিন। অর্জুন যন্ত্রপাতিগুলো নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আমি এগুলোর দেখাশোনা করব, আমি কথা দিচ্ছি। ওগুলো এখন তোমার, আর রোহান এটা জেনে খুশি হবে যে তার উত্তরাধিকার জারি আছে। তারা ঘণ্টার পর ঘণ্টা স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে থাকল। অর্জুন, রাজেশ বললেন, তুমি নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চাও? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে চাই। এই কেন্দ্রটিকে অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে চাই, যেন কোনো প্রতিভাশীল শিশু সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। আর তুমি এটা অর্জন করবে, আমি নিশ্চিত। অনিল হাত বাড়ালেন। প্রকৃত অংশীদারদের জন্য। রাজেশ তার হাত মেলালেন। প্রকৃত বন্ধুদের জন্য। অর্জুন আর প্রিয়া একসাথে 4 হাত মেলালেন। জীবন বদলে দেওয়া প্রতিভাদের জন্য, প্রিয়া বলল। দ্বিতীয় সুযোগের জন্য, অর্জুন শেষ করল। বাইরে দিল্লি শহরের ওপর সূর্য ডুবছিল। সেই ছোট কোণে এক বিনাশ থেকে বাঁচানো গ্যারেজে 4 জন মানুষ প্রমাণ করেছিল যে সততা নিষ্ঠুরতাকে হারায়, প্রতিভা গোড়ামিকে ছাপিয়ে যায়, আর ভালোবাসা দুনিয়াকে বদলে দিতে পারে। অর্জুন রোহানের যন্ত্রপাতির দিকে তাকাল এবং এক মৌন প্রতিশ্রুতি দিল। সে নিজের সেরাটা দিয়ে এই উপহারের সম্মান রক্ষা করবে, কেবল নিজের জন্য নয়, বরং তাদের সবার জন্য যারা তার উপর বিশ্বাস করেছিল। কারণ শেষ পর্যন্ত এক সাধারণ সকালে উপহাসিত গ্রিজ মাখা সেই শিশুটি সবথেকে গুরুত্বপূর্ণ পাঠটি প্রমাণ করেছিল। প্রতিভাকে জ্বলে ওঠার জন্য টাকার প্রয়োজন হয় না, তার কেবল একটি সুযোগের প্রয়োজন হয়। আর যখন সেই সুযোগ কঠোর পরিশ্রম, বিনম্রতা এবং শুদ্ধ হৃদয়ের দেখা পায়, তখন সাফল্যকে আটকানোর কোনো শক্তি থাকে না। পরের মাসটি ছিল পূর্ণ পরিবর্তনের। গ্যারেজটি কেবল পাড়াতেই নয়, বরং পুরো শহরে একটি মাইল ফলক হয়ে গেল। বিলাসবহুল গাড়িওয়ালা গ্রাহকরা অর্জুন আর অনিলের কাছ থেকে পরিষেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়াত, কিন্তু তারা কোনোদিনও নিজেদের পুরনো গ্রাহকদের ছেড়ে দেয়নি। ডন বেনিতো নিজে ট্যাক্সি নিয়ে আসা জারি রেখেছিলেন, শ্রীমতী বিনা তার মারুতি সুইফট নিয়ে আসতেন, আর সবাই সেই একই সম্মানজনক ব্যবহার পেত। প্রিয়া এই টিমের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। সে প্রবল যে তার নিষ্ঠার সাথে অটোমোটিভ মেকানিক্সের পড়াশোনা করত,
আর অর্জুন ছিল একজন ধৈর্যশীল শিক্ষক। সন্ধ্যায় নিজের স্কুলের ক্লাসের পর প্রিয়া গ্যারেজে আসত আর বন্ধ হওয়া পর্যন্ত কাজ করত। তাদের মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব থেকে আরও গভীরে বদলে গিয়েছিল। তারা ভাইবোনের মতো ছিল, মেশিনের প্রতি ভালোবাসা আর পারস্পরিক সম্মানে একে অপরের সাথে যুক্ত ছিল। জানো এতে সবথেকে ভালো বিষয় কি? প্রিয়া একদিন তাকে বলল, যখন তারা এক দীর্ঘদিনের শেষে একসাথে পরিষ্কার করছিল, এটা কেবল মেকানিক্স শেখা নয়, এটা হলো এটা খুঁজে পাওয়া যে আমি একজন ব্যবসায়ী ধনী মেয়ের চেয়েও বড় কিছু হতে পারি, আমি একজন প্রয়োজনীয় মানুষ হতে পারি। তুমি সবসময়ই প্রয়োজনীয় ছিলে, অর্জুন জবাব দিল। তোমাকে শুধু নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়ার দরকার ছিল, আর তুমি আমাকে সেটা খুঁজে পেতে সাহায্য করেছ, যেমন তুমি আমার বাবাকে তার উদ্দেশ্য আবার খুঁজে পেতে সাহায্য করেছ। রাজেশ পুরোপুরি বদলে গিয়েছিলেন। রোহানের মৃত্যুর পর থেকে তাকে ঘিরে থাকা সেই শীতলতা উধাও হয়ে গিয়েছিল। তিনি শর্মা মোটরসের অফিসে কম সময় কাটাতেন আর গ্যারেজে বেশি সময় কাটাতেন। এই কারণে নয় যে তার তদারকি করার দরকার ছিল, বরং এই কারণে যে তিনি সত্যিই সেখানে থাকতে ভালোবাসতেন। তিনি সেই ভালোবাসা আবার ফিরে পেয়েছিলেন যা তাকে প্রথমবার অটোমোটিভ জগতে নিয়ে এসেছিল। এক সন্ধ্যায় যখন তিনি অর্জুনকে একটি ফেরারির ওপর কাজ করতে দেখছিলেন, রাজেশ এক পরিচিত উপস্থিতি অনুভব করলেন। মনে হলো যেন রোহান সেখানেই দাঁড়িয়ে হাসছে, এটা দেখে গর্ববোধ করছে যে তার বাবা অবশেষে শান্তি খুঁজে পেয়েছেন। আপনি ঠিক আছেন বাবা? প্রিয়া রাজেশের চোখে জল দেখে কাছে এলো। আমি ঠিক হওয়ার থেকেও বেশি ভালো আছি মা। 5 বছরে প্রথমবার আমি নিজেকে পূর্ণ বোধ করছি। অংশীদারিত্বের প্রথম বার্ষিকী একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো। অর্জুন মডার্ন স্কুলে নিজের ব্যাচের সেরা নম্বর নিয়ে প্রথম বছর শেষ করেছিল। 13 বছর বয়সে সে ইতিমধ্যেই সরকারি স্কুলগুলোতে অটোমোটিভ মেকানিক্সের ওপর বেশ কিছু বক্তৃতা দিয়ে ফেলেছিল। শত শত যুবককে তাদের পরিস্থিতির কথা ভুলে নিজেদের স্বপ্নের পেছনে ছোটার জন্য অনুপ্রাণিত করছিল। দেবী ও সজ্জনগণ, রাজেশ 300-র বেশি মানুষের ভিড়ের সামনে ঘোষণা করলেন, যা তিনি ভাড়া করেছিলেন। 1 বছর আগে আমি একটি বাচ্চার সাথে দেখা করেছিলাম যে আমাকে শিখিয়েছিল যে একজন ব্যক্তির প্রকৃত মূল্য তার ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং তার চরিত্রে থাকে। অর্জুন কুমার সেদিন কেবল আমার গাড়ি বাঁচায়নি, ও আমাকে বাঁচিয়েছিল। ভিড় হাততালিতে গর্জে উঠল যখন অর্জুন মঞ্চে এলো। তখনও সে সবার মনোযোগের কেন্দ্রে থাকতে লজ্জা পাচ্ছিল। আজ রাজেশ বলে চললেন, আমি আমার প্রকল্পের প্রসারের কথা ঘোষণা করতে চাই। কুমার গ্যারেজ শহরের বিভিন্ন এলাকায় 3টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র খুলবে। প্রতিটি কেন্দ্র সুবিধাবঞ্চিত যুবকদের জন্য বিনামূল্যে অটোমোটিভ মেকানিক্স কোর্স করাবে। কারণ যদি এই পাগায় একজন অর্জুন থাকে, তবে পুরো শহরে শত শত অর্জুন অপেক্ষা করছে। হাততালি গর্জে উঠল। অনিল প্রথম সারিতে বসে কাঁদছিলেন। বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের জীবন কিভাবে বদলে গিয়েছে। ঋণে ডুবে থাকা মেকানিক থেকে সবকিছু হারানোর দোরগোড়ায় থাকা মানুষটি এখন এক সমৃদ্ধ আর সম্মানিত কোম্পানির সহমালিক ছিলেন। কিন্তু টাকা বা সাফল্যের চেয়েও বড় আনন্দ তিনি পেতেন নিজের ছেলেকে খুশি, সন্তুষ্ট আর এক উজ্জ্বল ভবিষ্যতের সাথে দেখে। সেই রাতে উৎসবের পর রাজেশ, প্রিয়া, অনিল আর অর্জুন সেই সংস্কার করা গ্যারেজের ছাদে উঠলেন। দিল্লি শহর তাদের সামনে ছড়িয়েছিল, অন্ধকারে লক্ষ লক্ষ আলো মিটমিট করছিল। আপনার মনে আছে সেই দিনটার কথা যখন আমাদের দেখা হয়েছিল? রাজেশ জিজ্ঞেস করলেন। কিভাবে ভুলতে পারি? অর্জুন হাসল। আপনি ভেবেছিলেন আমি একজন জোচ্চোর, আর আমি ভেবেছিলাম আপনি অহংকারী আর অসম্ভব, অনিল যোগ করলেন। আমি তাই ছিলাম, রাজেশ নির্লজ্জভাবে স্বীকার করলেন। কিন্তু আপনারা আমাকে এমন এক আয়না দেখিয়েছেন যা আমি দেখতে চাইছিলাম না। আপনারা আমাকে দেখিয়েছেন যে আমি এমন এক মানুষে পরিণত হয়েছিলাম যাকে রোহান চিনতেই পারত না। বাবা, প্রিয়া তার হাত ধরে বলল, রোহান এখন আপনার উপর গর্ববোধ করবে। আমি গর্ব করি। রাজেশ নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। তারপর অনিল আর অর্জুনকে সামিল করার জন্য নিজের হাত বাড়ালেন। 4 জন সেখানেই একে অপরকে জড়িয়ে ধরে রইলেন, সেই শহরের দিকে তাকিয়ে রইলেন যা তাদের পরিবর্তনের সাক্ষী ছিল। জানো আমি এই বছর কি শিখেছি? অনিল বললেন। পরিবার সবসময় রক্তের সম্পর্ক থেকে আসে না, কখনো কখনো এটি পরিস্থিতি থেকে, ভাগ্য থেকে, আর 2 জন অপরিচিত মানুষের নিজেদের ভেদাভেদ ভুলে যাওয়ার ইচ্ছা থেকে আসে। এখন আমরা আর অপরিচিত নই, রাজেশ বললেন। আমরা পরিবার, আর পরিবার একে অপরকে সমর্থন করে, একে অপরের দেখাশোনা করে, একসাথে বড় হয়। অর্জুন শহরের আলোর দিকে তাকালো আর নিচে থাকা সেই সব বাচ্চাদের কথা ভাবল, সেই সব গরিব এলাকার কথা যেখানে প্রতিভা ছিল কিন্তু সুযোগ ছিল না। সে ভাবল কিভাবে একটি মুহূর্ত, একটি নষ্ট গাড়ি, একটি ঝুঁকিপূর্ণ বাজি আর একটি বাড়িয়ে দেওয়া হাত কেবল তার জীবন নয়, বরং এত মানুষের জীবন বদলে দিয়েছিল।
আমি আমার জীবন এতেই উৎসর্গ করব, সে দৃঢ়ভাবে বলল। সেই সব বাচ্চাদের খুঁজে বের করার জন্য যাদের প্রতিভা আছে কিন্তু আওয়াজ নেই, তাদের সেটা দেওয়ার জন্য যা আপনি আমাকে দিয়েছেন। তুমি একা করবে না, প্রিয়া বলল। আমি তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি, রাজেশ ঠিক করে দিলেন। এটা তো কেবল শুরু। বছর কেটে গেল। অর্জুন মডার্ন স্কুল থেকে সম্মানের সাথে স্নাতক হল। সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পূর্ণ স্কলারশিপ পেল। 22 বছর বয়সে সে দেশের সেরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রের পুরস্কার পেল। মঞ্চে পুরস্কার হাতে নিয়ে সে ধন্যবাদ জানাল আমার বাবা অনিলকে, যিনি আমাকে সবকিছু শিখিয়েছেন, রাজেশ শর্মা স্যারকে, যিনি আমাকে সুযোগ দিয়েছেন, আর রোহানকে, যে যদিও এখানে নেই কিন্তু আমাকে কোনো দিন হার না মানার প্রেরণা দিয়েছে। কুমার গ্যারেজের দিল্লি শহরে 12টি শাখা ছিল। প্রতিটি শাখা বিনামূল্যে কোর্স করাত, পাড়ার যুবকদের কর্মসংস্থান দিত, আর সেই আদর্শ ধরে রাখত। মুনাফা গুরুত্বপূর্ণ, কিন্তু মর্যাদা অমূল্য। অনিল আর রাজেশ মিলে একসাথে কোম্পানি চালাতেন। তারা অংশীদারের চেয়েও বেশি ভাই ছিলেন। প্রিয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছিল আর শর্মা মোটরসে কাজ করত, কিন্তু ছুটির দিনগুলোতে গ্যারেজে বিনামূল্যে পড়াত। আর অর্জুন ঠিক সেটাই হয়েছিল যা সবাই বিশ্বাস করত। কেবল এক দুর্দান্ত মেকানিক নয়, বরং এক অসাধারণ মানুষ, যে নিজের প্রতিভাকে অন্যদের ওপরে তোলার জন্য ব্যবহার করত। কারণ সেই নিষ্ঠুর বাজিটি সবথেকে সুন্দর এক মুক্তির কাহিনীতে বদলে গিয়েছিল, যা ভারত দেখেছিল। আর প্রতিবার যখন অর্জুনকে জিজ্ঞেস করা হতো যে তার জীবনের সেরা মেরামত কী ছিল, সে জবাব দিত, সেটি রোলস রয়েস ছিল না, সেটি ছিল এমন এক মানুষের হৃদয় মেরামত করা যে ভালোবাসতে ভুলে গিয়েছিল। আর বদলে সে আমার পুরো জীবনটাই মেরামত করে দিয়েছিল। মূল গ্যারেজটি, যা এখন মিউজিয়াম আর প্রশিক্ষণ কেন্দ্রে বদলে গিয়েছে, তার দেয়ালে একটি ফলক ছিল। সবকিছু এখান থেকেই শুরু হয়েছিল, যেখানে একটি শিশু প্রমাণ করেছিল যে প্রতিভার কোনো সীমা নেই, যেখানে একজন মানুষ মুক্তি পেয়েছিল, যেখানে সবথেকে অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে একটি পরিবারের জন্ম হয়েছিল। এই স্থানটি সবসময় মনে করিয়ে দেয় যে একটিমাত্র সুযোগ দুনিয়া বদলে দিতে পারে। আর প্রতিদিন শত শত যুবক সেই দরজা দিয়ে যেত, সেই ফলকটি দেখত আর স্বপ্ন দেখার সাহস করত। কারণ যদি অর্জুন কুমার এটা করতে পারে, তবে তারাও করতে পারবে। আর শেষ পর্যন্ত এটাই ছিল আসল মেরামত, গাড়ির নয় বরং আশার, ইঞ্জিনের নয় বরং জীবনের, মেশিনের নয় বরং ভাগ্যের।